আমার এখন চিল্লায়া কানতে মন চাইতাছে মা। ইচ্ছা করতেছে সবাইরে কই আমারে কয়টা টাকা দাও, আমার কিচ্ছু নাই। এমন কইরা কইস না মনা। আল্লাহর কাছে চা। মাইনষের কাছে হাত পাতন জায়েজ হইলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করত না। আল্লাহ তো পুরা জাহানের বাদশাহ, তাইনের কাছেই চা। মায়ের এমন কথা শুনে খানিকটা বিরক্তই লাগলো মোহনার। তার মা তো আল্লাহর কাছেই সব চেয়েছে এতদিন। এত ধার্মিক আল্লাহভীরু মহিলার জীবনে সুখ বলতে কি কিছু আছে? আজ পর্যন্ত বিনা কারণে যিনি নামাজা কাজা করেনি, অভাবেও দুই হাত উজাড় করে দান খয়রাত করেছেন, সেই মানুষটার জীবনে কি একটুখানি সুখ দেওয়া খুব কঠিন ছিল? আজকাল নিজেকে কেমন নাস্তিক মনে হয়। আল্লাহর উপর রাগ নাকি অভিমান বুঝে আসে? শুধু বুঝে তার জীবনটা একটু বেশি কঠিন। সব পরীক্ষা যেন সে একাই দিচ্ছে। ছোট বোনটার না জানি কত বড় অসুখ, না হয় ডাক্তার কি বলতো, হাতে টাকা পয়সা রাখেন, সামনে খরচ আছে। এই অভাবের দিনে সংসারের যাবতীয় সবকিছুর খরচ এমন দ্রুতগতিতে বাড়ছে যে শত চেষ্টা করেও তাল মেলাতে পারছে না মোহনা। নুন আনতে পান্তা ফুরো এমন সংসারে অসুখ বিসুখ মরার উপর ঘা বলা চলে। মোহনার বাবা যতদিন বেঁচে ছিল কোনো কিছুরই অভাব ছিল না সংসারে। কিন্তু যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, সবাই তাদের সঙ্গ ছেড়ে দিল। বড় চাচা অনায়াসে বাড়ির জায়গা সম্পত্তি নিজের নামে করে নিলেন। অবশ্য এর জন্য মোহনার বাবার অবহেলা দায়ী। বেঁচে থাকতে তিনি এসব বিষয়ে বিশেষ মাথা ঘামাননি বলেই আজ তার পরিবারের এই দশা। সারাটা দিন গাধার খাটুনি শেষে রাতে বইটা মেলে বসতেই রাজ্যের ঘুম ভর করে মোহনার উপর। এবারও বোধ হয় রিটেক দিতে হবে, পড়াশোনার যে ছিঁড়ি পাশ করা সম্ভব না। মাঝে মাঝে তার ইচ্ছে করে এই সব কিছু ছেড়ে মরে যেতে। জীবনটা অসহনীয় লাগে। এত অভাবে বাঁচা যায়? সংসার একটা রাগজুসে উনুনের মতো, যতই টাকা দাও গিলে খায়, তবুও ক্ষুধা মেটে না। সৃষ্টিকর্তা যাকে দেয় একদম ঢেলে দেয়। এই যেমন অর্পা, সোহেলি, দিলরুবা। দুদিন পর পর শপিং করা বান্ধবীদেরকে দেখলে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। কতবার ওকে বলেছে ওদের সাথে ঘুরতে কিংবা রেস্টুরেন্টে যেতে, নানা ছাল সুতো এড়িয়ে আসে বলে সবাই তাকে এখন অগ্রাহ্যই করে বলা যায়। তাই তো কলেজের কোনো ইভেন্ট সম্পর্কে জানানোর প্রয়োজনটুকু বোধ করে না। সেদিন অফিস থেকে বহু কষ্টে ছুটি ম্যানেজ করে ক্লাসে উপস্থিত হতেই টের পেল আজ ক্লাস নেই, নবীনবরণ চলে। এমনই তার ভাগ্য। সে এক ঝাঁক স্মার্ট সুন্দরীদের ভিড়ে নিজের দিকে তাকাতেও বেশ লজ্জা লাগছিল তার। এই যে এত পার্থক্য, এসব কি তার চোখে পড়ে না? তাদের পরীক্ষা নিতে মন চায় না। তিনি তো চাইলেই তাকে অঢেল সম্পদ দিতে পারতেন, এত কষ্ট করে চলতে হতো। পরশ্রীকাতরতা এমনি এমনি তো আর জন্মায় না। শোনো মা, তোমাদের অবস্থা বুঝি বলেই এতদিন সময় দিয়েছি। মাসের 5 তারিখেই ভাড়া দেওয়ার নিয়ম হলেও তোমাদের বেলা 20 তারিখ পর্যন্ত কিছু বলি না। কিন্তু এবার এখনো ভাড়া দিচ্ছ না যে কিভাবে চলে বলতো? পরে তো তোমারই কষ্ট হবে। আসলে আঙ্কেল, ছোট বোনটার খুব অসুখ, ও টেস্ট করাতেই এই মাসে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই মাসের ভাড়াটা বাকি রেখে দেন। আগামী মাসে ইনশাআল্লাহ আমি নিশ্চয়ই শোধ করব। নাহিদ সাহেব আর কথা বাড়ালেন না। মেয়েরা বা কি করবে, এইটুকু বয়সে এত পরিশ্রম করে সংসার চালাচ্ছে, এও জেটের। কিন্তু তার স্ত্রী তো আর মানবে না। এমনিতেই উৎপেতে আছে এদের তাড়াতে। আপা, একটা কথা বলি। ছোট বোনের দিকে না তাকিয়ে বিছানা ঝাড়তে ঝাড়তে মোহনা বলল, বল। কতদিন মাটন বিরিয়ানি খাই না? খাওয়াবি? তোর এখন এটা খাইতে ইচ্ছা করে? দেখোস না টাকার কত সমস্যা। দেখাবো আমি বোধ হয় বাঁচব না। খালি খালি এত টাকা নষ্ট করিস না। তার চেয়ে ভালো যে কয়দিন আছি ভালো মন্দ খেয়ে বাঁচি। তুইও শান্তি পাবি। মোহনার ইচ্ছে হলো পিহুর গালে ঠাটিয়ে একটা চর বসাতে। বহু কষ্টে সেটা দমিয়ে ঘর থেকে বের হয়ে গেল। কি ভাগ্য, বাংলা সিনেমার মতো লটারি জিতে না, ভুলক্রমে টাকার ব্যাগও মিলে না। এত হতাশা, এত অশান্তি এই ছোট্ট জীবনটায়। না, এভাবে বসে থাকলে তো হবে না, টাকা ইনকামের সোর্স বাড়াতে হবে। কিন্তু কিভাবে?
সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করে বাসায় ফিরতে তো আপনার নিম্নে 7টা বাজে, তাই না? 8টা বাজে বেশিরভাগ। এই সময় যানজট থাকে বেশি। তো এত ক্লান্তিতে স্টুডেন্ট পড়ানোর মতো অবস্থায় থাকবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। কোনো সমস্যা নেই। আপনার রেজাল্ট তো মাশাআল্লাহ ভালোই, ব্যাকগ্রাউন্ডও দারুণ, ভালো স্যালারির জব পাওয়ার এবিলিটি আছে, সেসবে ট্রাই করলেই তো হতো। চেষ্টা করছি। না পাওয়া অবধি তো বসে থাকা যায় না, তাই আর কি। ও আচ্ছা। আপনার পরিবারে কে কে আছেন? আর গ্রামের বাড়ি কোথায়? বিরক্ত ভাব লুকিয়ে মোহনা বলল, মা বোন। আর গ্রামের বাড়ি নেই, এখানে লোকাল। ও আচ্ছা। আপনার পরিবারের ইনকাম সোর্স কেবল আপনি তাহলে? আপনি কি আপনার বোনকে পড়াবেন? না হয় আমি উঠি, আমার কাজ আছে। রেগে যাচ্ছেন মনে হচ্ছে। আসলে এখন যা দিনকাল পড়েছে, খোঁজ খবর না নিয়ে তো হুট করে কারো কাছে পড়তে দিতে পারি না। আপনি প্লিজ রাগ করবেন না। মোহনাকে নীরব থাকতে দেখে লোকটি ফের বলল, আমার বোন খুব দুষ্ট, বয়সে বড় হলেও স্বভাব এখনো বাচ্চা সুলভ। কড়া শাসনে না রাখলে কিছুই হবে না। আপনি ওকে সপ্তাহে 4 দিন পড়াবেন, সম্মানী নিয়ে চিন্তা করবেন না, ওটা মাসের শুরুতেই পেয়ে যাবেন। আরেকটা কথাও, ম্যাথে খুব উইক, এই বিষয়ে একটু নজর দিবেন। কথাবার্তা শেষ করে মোহনা বাসায় ফেরার পথে 100 টাকা টুকটাক সবজি কিনে নিল। ক্লাস 9-এর মেয়েকে পড়ানোর স্যালারি কত দিবে আইডিয়া নেই তার। 3-4 হাজার তো নিম্নে, তাই না? যদি হয় তাহলে তো ভালোই হবে। পিহুর জন্য হাজি কাচ্ছি ঘর থেকে মাটন বিরিয়ানি নেওয়া যাবে। বাবা থাকতে সেই কবে খাওয়া হয়েছে। পিহুর ভাগ্যটাই খারাপ আসলে। বেচারি সুখ বুঝবার আগেই সংসারে কেমন দুঃখ নেমে এসেছে। তবে এই দুঃখের কালো মেঘ বেশি দিন থাকবে না। আমি ঠিকই ওর ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে তুলব। এখনো যে অনেক পথ চলা বাকি। আল্লাহ শুধু ওকে বাঁচিয়ে রাখলেই হলো। মনে মনে কত কি ভাবনা তার। তার আর কিছু থাকুক না থাকুক, স্বপ্নের অভাব নেই। কত কি প্ল্যান, কত কি ইচ্ছে। মধ্যবিত্তদের তো এটাই সম্বল। স্বাদ অনেক, সাধ্য নাই। ও হ্যালো মিস। কানে শুনতে পান না নাকি? কখন থেকে হর্ন দিচ্ছি। মনের আনন্দে এভাবে হেলে দুলে রাস্তা দখল করে চলতে থাকলে কোনোদিন যে উপরে পৌঁছে যাবেন টেরও পাবেন না। মোহনা লোকটার দিকে তাকাতেই থমকে গেল। বাদামি রঙের চোখ বিশিষ্ট মানুষের প্রতি তার ছোটবেলা থেকেই দারুণ আকর্ষণ। তার উপর এমন হ্যান্ডসাম ছেলেকে চোখের সামনে দেখলে যে কেউই ক্রাশ নামক অখাদ্য খেয়ে ফেলবে। সে যেন ভুলেই গেল একটু আগে তার ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল। কে এই মানুষটা, যাকে দেখি মনটা কেমন ফুরফুরে হয়ে গেল? সে কি কোনো ম্যাজিক ম্যান? তার হাতে বুঝি জাদুর কাঠি আছে? তুড়ি বাজিয়ে কথা বলতেই সব দুঃখ হতাশা ভ্যানিশর। ও গড, আপনি দেখি আসলেই কালা। কানে একদমই শুনতে পান না। বিরক্ত হয়ে গাড়িতে গিয়ে বসল সে। ওদিকে মোহনা তখনও হা করে চেয়ে রইল, মনের মাঝে মুহূর্তে তাণ্ডব বাজিয়ে লণ্ডভণ্ড করে যাওয়া মানুষটার দিকে যতদূর দৃষ্টিতে দেখা যায়। বুকের বাপাসে নতুন এক যন্ত্রণার গল্প বুঝি শুরু হয়ে গেল। আপু, তুই সিরিয়াসলি বলছিস? আজ পর্যন্ত তোর মুখে কোনো ছেলের সম্পর্কে এত কথা শুনিনি আমি। মাত্র কয়েক মিনিটে তুই এমন ডুবে গেলি? কয়েক মিনিট মানে কি, চোখের দেখায় ভালো লাগতে পারে না। আর যে ছেলে বকা দেওয়ার সময় এত কিউট লাগে, চিন্তা কর ভালো কথা বললে কেমন কিউট লাগবে। পিহু চোখ গোল করে তার বড় বোনের মুখে চেয়ে রইল। মোহনার চোখে মুখে উপচে পড়া আনন্দই বলে দিচ্ছে সে এবার ভীষণভাবেই ক্র্যাশর। ষোড়শী মেয়েদের মতো একটু পরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর বলছে, পিহু দেখেছিস মুখটা কেমন মরামরা হয়ে গেছে। চেহারার যত্ন নিতে হবে, কাঁচা হলুদ আনতে হবে। হ্যাঁ রে, ঘরে বেসন আছে। পিহু মনে মনে বলল, যা তাও ভালো, হতাশ হতাশ ভাবটা কিছুদিন হলেও দূরে থাকবে। উড়ুক না কিছুদিন রঙিন এই স্বপ্নে। আচ্ছা পিহু, পৃথিবীটা খুব ছোট, তাই না? উনার সাথে আবার দেখা হবে। হলেও হতে পারে। যদি তোর সাথে কানেকশন থাকে আরো কয়েকবার নিশ্চয়ই দেখা হবে। যদি না হয়, হুম হাইন রাহি পেজোয়ার কি বের মিলেন যে চাল চাল।
তুই কত ভালো রে পিহু কুম্মা। এভাবে সাপোর্ট করার জন্য হলেও তোকে দীর্ঘদিন বাঁচতে হবে। আমার জন্য তোকে লাগবে। এখনই মরার চিন্তা করিস না। পিহু ম্লান করে হেসে মাথা ঝাঁকালো। সকাল থেকেই মেজাজ গরম হয়ে আছে আজাদ সাহেবের। এই পরিবারে এখন তার দাম নেই বললেই চলে। সারা জীবন ব্যস্ততায় খেয়ালই করেনি তার পরিবারের সবাই তাকে এতটা অবহেলা করে। এই যে সেই কখন চা দিতে বলেছিল তার স্ত্রী রেহানাকে। রেহানা চা দেওয়া তো দূর, এই সকাল পেরিয়ে দুপুর হয়ে আসছে এখন পর্যন্ত এদিকে পা মারায়নি। আর মেয়ে দুটো তো মনের ভুলেও বাবার খবর নিতে আসে না। অবশ্য আগেও নিত না, নেওয়ার জন্য তাকে সামনে থাকতে হবে তো। সে তো তাদের সামনেই ছিল না ছুটির দিন ছাড়া। এজন্যই গুরুজনেরা বলে সময় গেলে সাধন হবে না। টাকা পয়সার পিছে ছুটতে ছুটতে পরিবারের সবার সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা এই বয়সে এসে কতখানি বা কমাতে পারবে। তাছাড়া গাম্ভীর্য ধরে রাখার সামান্য আত্ম অহংও আছে বটে। তাই চাইলেও চার ছেলে মেয়ের কাউকে নিজ থেকে কাছে রেখে গল্প করতে পারেন না। তার ছোট ছেলে ইলহাম অবশ্য এসবের ধার ধারে না। সে ঠিকই সুযোগ পেলেই বাবার কাছে এসে বসে নিত্য নতুন বিজনেস আইডিয়া নিয়ে সলা পরামর্শ করে। কিন্তু শেষ পর্যন্ত কোনোটাতেই সে তুষ্ট হয় না। উপসংহারে দাঁড়ায়, বাবা আমি বরং আয়েশ করেই জীবন পার করি। তোমরা যে সম্পত্তি গড়িয়েছ তাতে আমার 2 প্রজন্ম আরামসে খেয়ে পড়ে চলে যাবে। আমি লাইফটা এনজয়ই করি। প্রথম প্রথম ছেলের এমন কথায় রাগ উঠলেও এখন মনে হয় ও ঠিকই ভেবেছে। সবাই টাকা আয় করলে খরচ করবে কে? তাছাড়া দিন শেষে এমন একাকিত্বের চেয়ে সবার সাথে ভালো সময় কাটিয়ে মরে যাওয়াই উত্তম। ইলহাম হাসি হাসি মুখ করে আজাদ সাহেবের সামনে এসে দাঁড়াতেই তার কুঁচকে থাকা ভ্রুজোড়া সোজা হয়ে এলো, চেহারায় আগের মতো রাগ আর বিরক্তির রেশ মুছে যেতে সময় নিল না। ইলহাম বেশ আগ্রহ নিয়ে বলল, বাবা তোমার জন্য একটা দারুণ আইডিয়া নিয়ে এসেছি। তোমার উপর রিসার্চ করে আমি তোমার সমস্যা চিহ্নিত করতে পেরেছি আর এর সমাধানও বের করেছি। আই হোপ আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। শুরু করার আগে তোর মাকে বল চা দিয়ে যেতে। সেই কখন চা চেয়েছি কারো খবরই নেই। চায়ের পিপাসায় মরে গেলেও তো কেউ খবর পেত না দেখছি। মা তোমার জন্য ফ্ল্যাক্সে চা রেখে গেছে বাবা। ওই দেখো টি টেবিলে সব রাখা। তুমি বলবার আগেই সব রেডি থাকে। কিন্তু তুমি এখন এতটাই খিটখিটে থাকো, পজিটিভ কিছু চোখেই পড়ছে না। আর এই সব কিছুর মেইন কারণ হলো তুমি সব সময় কাজের মধ্যে ছিলে, তাই আমাদের কারো রুটিন সম্পর্কে তোমার আইডিয়া নেই। সবে রিটায়ার্ড নিয়ে তুমি একেবারে কাজ শূন্য হওয়ায় অন্যদের ব্যস্ততা তোমার মনে খারাপ প্রভাব ফেলছে। যাই হোক আমি এর দারুণ সমাধান বের করেছি। তুমি চাইলেই এটা করে অবসরটা এনজয় করতে পারো। আজাদ সাহেব চায়ে চুমুক দিয়ে বললেন, বল শুনি কি সমাধান। বাবা বড় বড় সব ব্যক্তিরা শেষ বয়সের অবসরে ক্রিয়েটিভ কাজ করে গেছেন। তুমিও তেমন কিছু করতে পারো। এমন কোনো শখের কাজ কিংবা এমন কোনো ইচ্ছে যা তুমি ইয়াং বয়সে টাকার অভাবে বা সুযোগের অভাবে করতে পারোনি তা এখন করো। আমি দাদিপুর কাছে শুনেছি তোমার নাকি লেখালেখির ঝোঁক ছিল, বিভিন্ন পত্রিকায়ও নাকি লিখে ছাপিয়েছিলে। কিন্তু দাদাজানের ভয়ে সেটা ছেড়েছ। এখন সেটা নতুন করে শুরু করতে পারতো। এই বয়সে লেখালেখি। এখন কি আর আগের মতো লেখার জো আছে? শব্দশৈলী ভুলে গেছি, কথার সৌন্দর্য, হাতের লেখা সবই তো বদলে গেছে। শুরু করতে দোষ কি? এ তো তোমার মাঝের প্রতিভা। প্রতিভা কি আর চলে যায়? এই নাও তোমার জন্য আমি খাতা কলম নিয়ে এসেছি, তুমি লেখা শুরু করো। আর কোনো ইনফরমেশন লাগলে আমাকে বলবে। এত ভালো আইডিয়া দিয়েছি, আমায় খুশি করবে না? কত টাকা লাগবে? হাহা, আমার বাবা শুধু টাকাই চিনল। পিতা মহারাজ, আমার আপাতত টাকা লাগবে না। পারমিশন লাগবে সেন্ট মার্টিন যাওয়ার। ঠিক আছে, যা দিলাম পারমিশন। তবে সাবধানে থাকবি, ওদিকে তো 2 দিন পরপরই দুর্ঘটনার খবর পাই। চিন্তা করো না, আমরা 20-25 জন একসঙ্গে যাব। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। ইলহাম বেরিয়ে যেতেই আজাদ সাহেব খাতা খুলে জানালার ধারে বসে গেলেন। রায়ান টং দোকানে বসে উদাসী ভঙ্গিতে বেশ আয়েশ করে রং চা খাচ্ছে।
ফারিনকে বিয়ের কথা বলতেই সে যেভাবে রিয়েক্ট করেছে তা আসলেই অবাক হবার মতোই। কোথায় সে ভেবেছিল ফারিন খুশিতে আটখানা হবে, তা না, বরং কেমন অদ্ভুত সব লজিক দিয়ে এখনই বিয়ে না করা বেটার বুঝিয়ে গেল। রায়ানের মাথায় আসছে না এমন করার কারণ কি। তবে কি সত্যিই বিয়ে করাটা ব্যাকডেটেড? ভাবনার ইতি টেনে বিল শোধ করে সামনে তাকাতেই দেখে একটা মেয়ে তার দিকে হা করে চেয়ে আছে। রায়ান প্রথমে ভেবাচাকা খেলেও না দেখার ভান করে পাশ কাটিয়ে গেল, তখনই মেয়ে বলল, এই যে শুনুন। রায়ান কিছুটা অবাক হয়ে বলল, আমাকে বলছেন? মেয়েটি লাজলজ্জার মাথা খেয়ে বলল, আমি মোহনা। ওই যে সেদিন দেখা হয়েছিল, আপনি কতগুলো বোকা দিয়েছিলেন কালা বলে, মনে আছে? রায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সরি। ওমা, এত জলদি ভুলে গেলেন? আচ্ছা, সমস্যা নেই, সবার স্মরণশক্তি তো এক না। আচ্ছা, আপনি কি রোজ এদিক দিয়ে যান, কিংবা এখানে চা খেতে আসেন? রায়ান কথাটা সম্পূর্ণ অগ্রাহ্য করে গাড়িতে গিয়ে বসল। চেনা নেই জানা নেই অপরিচিত একটা মেয়ে এসে এমন প্রশ্ন করলে উত্তর না দেওয়াই স্বাভাবিক। কিন্তু মোহনা দমে যাওয়ার মতো মেয়ে না। সে গাড়ির জানালায় এসে বলল, দেখুন, একটা মানুষের সাথে একবার দেখা হওয়া স্বাভাবিক, কিন্তু দ্বিতীয়বার দেখা হওয়া লাকি চান্স। এই চান্স আমি হাতছাড়া করব না। প্লিজ কিছু একটা বলে যান যেন আরেকবার দেখা হবার সুযোগ থাকে। কিন্তু কে শোনে কার কথা? মোহনা চট করে গাড়ির নম্বর টুকে নিল। সে কি আমায় ছাছড়া ভাবল? ভাবলে ভাবুক, প্রেমে পড়লে মানুষ কত কি করে। এ সময় গুসিক সেজে লাভ নাই। হোয়াইট শার্টে ছেলেটাকে একদম রাজপুত্তুর লাগে। হায় ইস, নামটাও বলল না, বদরাগী একটা। ভালোবাসা একটা মিষ্টি সুবাসের মতো। যখন এটা জীবনে আসে চারদিকটাই কেমন সুবাসিত হয়ে যায়। তখন দীর্ঘশ্বাস আর ভেতরের জমানো কষ্ট অনুভব করার ফুরসত মেলে না যেন। সেই মানুষটার কথা ভাবতেই মন ফুরফুরে হয়ে যায়। মোহনার এখন রোজকার ব্যস্ত রুটিনে নতুন করে যোগ হয়েছে সেই মিষ্টি অনুভূতির গল্প। বসের বকাশোনা কিংবা রাস্তায় ইভটিজিং এর শিকার, টাকার সমস্যা সহ হাজারটা টেনশনের মাঝেও স্বস্তির জায়গা সেই অচেনা অজানা মানুষটা। তার কথা মনে হলেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে জানে না এই অনুভূতির আদৌতে কোনো ভ্যালু আছে কিনা। চাঁদের দূরত্ব আকাশ ছোঁয়া হলেও তার আলো মাখার লোভ তো বেঁধে রাখা যায় না। পূর্ণিমার অপার সৌন্দর্য অবলোকন করার সুযোগই বাকে হাতছাড়া করবে? সেই মানুষরাও তার জন্য দূর আকাশের চাঁদের মতো, যাকে দেখে ভালো অনুভব করাটা জ্যোৎস্না বিলাসের মতোই। বাস্তবতা সেও জানে, তার চেয়ে বেশি কে জানবে কত কঠিনের রূপ। 22 বছরের মেয়েটা তো আর ছোট্ট খুকি নয়। সে ঠিকই জানে ভাগ্য বরাবরই তার বিপক্ষে। এখন তার জীবনের একটাই লক্ষ্য, কিভাবে এই ফাটা ভাগ্যের সাথে লড়াই করে ছোট বোনটাকে জিয়ে রাখা যায়। ওর ভালো ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করার জন্যই তো দিনরাত এক করে খাটছে। ছোট বোনটা যে তার প্রাণভোমরা, তাকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করার সাধ্যই নেই। ফুড পান্ডায় একটা মাটন বিরিয়ানি অর্ডার করে টিউশন থেকে বের হলো মোহনা। বাসায় ফেরার পথে পিকআপ পয়েন্ট থেকে নিয়ে যাবে এমনটাই প্ল্যান তার। বাসা মোড় থেকে অনেক দূর বলে ডেলিভারি চার্জ অনেক বেশি আসে। সেই খরচা বাঁচাতেই মূলত এই প্ল্যান। কিন্তু ওর কপালে মানুষের কটু কথা শোনার দারুণ একের আছে। তাই আজ ডেলিভারি ম্যান ও কথা শুনিয়ে গেল যেখানে কাস্টমাররা কথা শোনায়। সঠিক জিপিএস শোনা করার দরুন পিকআপ পয়েন্ট থেকেও অনেকটা দূর তাকে হেঁটে যেতে হলো। সাথে একগাদা কথাও শুনতে হলো। মোহনার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে হেড অফিসে কমপ্লেইন দিয়ে দিত। কিন্তু ছেলেটার চাকরি অযথাই চলে যাবে ভেবে আর কিছু বলল না, বরং এক্সট্রা 20 টাকা টিপস দিয়ে বাড়ির দিকে চলে এলো। সুখে তো আর কেউ রাইডার হয় না। মধ্যবিত্তের চাকরি করার ভোগান্তিও বুঝবে না। কিন্তু ঘটনাটা রীতি এখানে ঘটেনি। আপু, তুই মাটন বিরিয়ানি এনেছিস? ওয়ে, কত ভালো তুই। খাওয়াইতে পারলে উত্তর বাড়ির জ্যাঠাও ভালা। বৌমা, ধরো তোমার জন্য পুরো বাজার ঘুরে এই সজনে পাতা বের করেছি। এসব সচরাচর পাওয়া যায় নাকি? কত নিচে মুঠ? শহরে এরাও কিনা খাইতে হয়। আর তোর দাদাবাড়িতে এইসব পইরা থাকে, খাওয়ায় না লোক নাই। দাদাবাড়ির কোনো কিছুই এখন আর আমাগো নাই।
সেই গল্প বাদ দাও। মোহনার মা হেসে বললেন, আমার মেয়েরা এই দুনিয়ায় কষ্ট করতেছে তো আখিরাতে ঠিকই সুখ পাইব। এইটা তো ক্ষণিকের জীবনে, এই জীবনে সুখ পাইলেও লাভ নাই। আসল তো হইছে ওইটা। আমি দোয়া করি আল্লাহর কাছে তোরা যেন ওই দুনিয়ায় রানী হয়ে থাকস। মা সব দোয়া মরার পরের জন্য না রাইখা এই দুনিয়াতেও কিছু রাখো। জীবন ছোট হইলেও এত ছোট না যে এখনই শেষ হয়ে যাইতাছে। বহু প্যারা খাইতাছি আর ভাল লাগে না। উফ, তোমাদের দুঃখের কথা ছাড়বা, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাইতেছে দেখি হা করো। পিহু সবাইকে মুখে তুলে খাইয়ে দিল, সাথে নিজেও খেলো। এক প্যাকেট বিরিয়ানিতে 3 জন মানুষের মন পরম তৃপ্তিতে ভরে উঠল। মিসেস রেহানা ফোনের স্ক্রিনে একটার পর একটা ছবি দেখেই যাচ্ছেন, কিন্তু কাউকেই তার মনে ধরছে না। বড় মেয়ে আইরিনের জন্য পাত্র খুঁজতে খুঁজতে সে মরিয়া। আইরিন বরাবরই বেশ খুঁতখুঁতে, এমনিতেই বেশাদিতে একটু আগ্রহ নেই। তার উপর যদি একটা দোষ বের করতে পারে, বৈরাগী হবার সুযোগ লুফে নিতে 2 মিনিট সময় নেবে না। তাই খুব সতর্কতার সাথে তিনি চুজ করার চেষ্টা করছেন। ইলহাম মায়ের এমন সিরিয়াস মুখ দেখে হাসি আটকে রাখতে পারল না। সে গড়াগড়ি খেয়ে হাসতে হাসতে বলল, মা তোমায় সিরিয়াস লুকে কোকিলা আন্টির মতো লাগছে। হা হা হা, তোর তো হাসি আসবেই। আমার যত জ্বালা। তোর বোনকে এই পর্যন্ত কয়টা ছেলে দেখেছি, কাউকেই তার মনে ধরে না। এর এই দোষ তো ওর ওই দোষ। কোনো মানুষ কি 100% পারফেক্ট হয়? কিন্তু না, নবাবজাদি নাক তুলবেই। শোনো মা, তোমাদের একটা মিস্টেক আছে এখানে। তুমি নিজের মতো করে এতদিন ছেলে না দেখে আপুকে জিজ্ঞাসা করা উচিত ছিল ওর পছন্দের কেউ আছে কিনা। কেউ যদি থেকে থাকে, ছেলে যদি ভালো হয়, আমাদের তো আপত্তি থাকার কথা না। তুই বলতে চাইছিস আইরিন প্রেম করে? এখন এটা অস্বাভাবিক না মা। তুমি জিজ্ঞাসা করে দেখো। তবে নেগেটিভলি নিও না, বিষয়টা পজিটিভলি নাও। আমার মেয়ে প্রেম করছে জেনেও আমি পজিটিভলি নিব? আবার তুই বলছিস ওকে আমি জিজ্ঞাসা করব? এই দুর্দিন এলো আমার। গর্ভধারিণী মা হিসেবে ছেলে মেয়ের জন্য জীবনসঙ্গী চুজ করার একটু অধিকার আমার নেই? আহা মা, এভাবে ভাবছো কেন? তো কিভাবে ভাববো? দেখো, তুমি যদি এমন ভান্নাতেই থাকো তবে আমি লিখে দিচ্ছি, আপু আজীবন সন্ন্যাসী থাকবে। আর তোমার জন্য আমাদেরও বিয়ে হবে না। রেহানা মুখ ভার করে চিন্তায় পড়ে গেলেন। রায়ান বাসায় ফিরতেই তার ছোট বোন ইশরাত এসে বলল, ভাইয়া বাসায় তো কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে। জলদি ফ্রেশ হয়ে এসো মা, সবাইকে স্টাডিতে ডেকেছেন। কেন, কি হয়েছে? ছোট ভাইয়া নাকি ইঙ্গিত দিয়েছে বড় আপুর রিলেশন আছে, সেজন্য মা খেপেছেন। ইলহাম পারেও বটে। আমার জন্য 1 গ্লাস পানি দিয়ে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আজাদ সাহেব তার স্ত্রীর ন্যাকা কান্না দেখে দেখে অতিষ্ঠ হয়ে গেছেন। তাকে কোনোভাবেই বোঝানো গেল না সংসারটা যারা করবে তারাই মুখ্য, এখানে অন্য কারোর পছন্দ অপছন্দের ভূমিকা তেমন নেই। রেহানার ঘুরিয়ে এক কথা, তবে আমরা আছি কি জন্য? আমাদের কোনো অধিকার নেই। সব মিলিয়ে শীতল কুঠিতে আজ অশীতল তাণ্ডব। আসসালামু আলাইকুম। আপনি কি আমায় চিনতে পেরেছেন? হোয়াটসঅ্যাপে আনসেভ নাম্বারের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করল মোহনা। কলেজ চেক করে শিওর হলো এটা গতকালকে ডেলিভারি ম্যানের নাম্বার। হঠাৎ নক করলো কি জন্য? ওয়ালাইকুম আসসালাম। চিনতে না পারার কে আছে, গতকালই তো পার্সেল দিয়ে গেলেন। আসলে আমি একটা কথা বলতে আপনাকে নক করেছি, যদিও কোনো কাস্টমারের কন্ট্যাক্ট রাখা রুলসের এগেইনস্ট। কিন্তু আপনাকে বিষয়টি না বলে শান্তি পাচ্ছিলাম না। প্লিজ আপনি আবার কমপ্লেইন করে বসবেন না। আমি কথাটা বলেই নাম্বার ডিলিট করে দিব। কি কথা বলেন? আপনি কি আমার বিহেভিয়ারে মনে কষ্ট পেয়েছিলেন? আসলে গতকাল আপনার পার্সেলটা দিতে গিয়ে আমি খুব বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম। আপনার জিপিএস শো করছিল এক জায়গায় আর আপনার লোকেশন ছিল আরেক জায়গায়। কোম্পানি জিপিএস অনুযায়ী চার্জ হয়, তাই আর কি। না সমস্যা নেই, ইটস ওকে। না সমস্যা তো আছেই। আপনার জায়গায় অন্য কেউ হলে খুব রুড বিহেভ করতো কিংবা কমপ্লেইন করতো।
কিন্তু আপনি তার কোনোটাই করেননি, বরং এক্সট্রা টিপস দিয়েছেন আর খুব সফটলি কথা বলেছেন। এটা আসলে আমার জন্য খুবই আনএক্সপেক্টেড ঘটনা। আর মেইন কথা হলো, আপনার ডেলিভারি দিয়ে আসার পথে আমার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কেন জানি মনে হলো এটা আপনার সাথে রুড বিহেভিয়ারের ফলে হয়েছে। সেজন্যই আসলে আপনাকে নক করা। আমি খুব দুঃখিত, আমার আরো বেশি ধৈর্যশীল হবার দরকার ছিল। মোহনা অবাক হয়ে তাকিয়ে রইল, তার আসলেই তখন অনেক মনে কষ্ট লেগেছিল। কতখানি পথ হেঁটে যাওয়া প্লাস ফোনে লোকটার মেজাজ দেখিয়ে কথা বলাটা আসলেই তখন গায়ে লেগেছিল। তবে কি সত্যি অপ্রত্যাশিতভাবে অভিশাপ লেগে গেছে? কিন্তু সে তো অভিশাপ দেয়নি। আপনার বেশি ক্ষতি হয়েছে। দেখুন, সত্যি বলতে তখন রাগ হয়েছিল, কিন্তু অভিশাপ দেয়নি। আর কমপ্লেইন করিনি, কারণ আমি জানি শখের বশে কেউ রাইড করে না। না, বিশেষ ক্ষতি হয়নি, শুধু আমার বাইকটা ইনজুর্ড হয়েছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কখনো যদি আপনার পার্সেল ডেলিভারির সুযোগ হয়, দেখা হবে। হুম। আচ্ছা, আমি কি আপনার কন্ট্যাক্টটা রাখতে পারি? মোহনা আর রিপ্লাই করল না। ততক্ষণে ঘুমের দেশে তলিয়ে গেল অনাকাঙ্ক্ষিতভাবে। ওদিকে ছেলেটা রিপ্লাইয়ের আশায় তাকিয়ে রইল ফোনের স্ক্রিনে। আরে, আপনার সমস্যা কি? মাথায় কি সিট আছে নাকি? সে তো আছেই, আর সেই সিট দখল করে আপনি বসে আছেন। মানে, এটা কেমন কথা? না, কিছু না। আচ্ছা, আপনি কি সব সময় এমন ভ্রুকুচকে রেগে থাকেন, নাকি আমার বেলায় অটোমেটিক এটা হয়? রায়ান মুখ স্বাভাবিক করে বলল, লিসেন, আপনাকে দেখে তো এডুকেটেড ভদ্র ফ্যামিলির মেয়েই মনে হচ্ছে। আপনার মতো মেয়েদের এমন করা মানায়? কেমন করেছি? এই যে আমাকে ফলো করছেন, লুকিয়ে উকি দিচ্ছেন যেখানেই যাচ্ছি, আমার লোকেশন ট্র্যাক করছেন কিভাবে সেটাও রহস্য। হেই, আপনি কোনো স্পাই না তো? মোহনা মনে মনে বিরক্ত হয়ে বলল, শালার জানের এত ভয়, বাপরে বাপ। তার পিছে নাকি স্পাই ঘুরবে? এইটুকু বুঝে না যুগ বদলেছে। এখন ছেলেরা না মেয়েরাও ভালোবাসার মানুষকে ফলো করে। ও হ্যালো, শুনুন, আমি একদম সহজ কথায় বলি, আমি মোটেও আপনার স্পাই নই। আপনাকে আমার প্রচুর পছন্দ হয়েছে, যেখানেই যাচ্ছি আপনাকেই দেখতে পাচ্ছি। আমার দিনরাত সব আপনার ভান্নাতেই অতিবাহিত হচ্ছে। আপনাকে ভেবে আমার সকাল হয়, আপনাকে ভেবেই রাত হয়। আর আপনার রেগুলার রুট সেম, তাই লোকেশন ট্র্যাক করার দরকার নেই। কয়েকদিন খেয়াল করলেই যে কেউ বুঝে যাবে। ওকে ফাইন, আপনার কথা আমি মানলাম। ফার্স্ট অফ অল, আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। শুধুই বাহ্যিকভাবে বিবেচনা করে ভালো লেগেছে বলে দিলেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার অলরেডি একজন আছে যাকে আমি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তাই অহেতুক আমার পিছে না ঘোরাটাই আপনার জন্য বেটার। আপনার গার্লফ্রেন্ড আছে? রায়ান আর কিছু বলে হাঁটা দিল। মোহনা মন খারাপ করে দাঁড়িয়ে রইল বরাবরের মতো। লোকটা সবসময় এভাবে মন ভেঙে দিয়ে চলে যায়। আইরিনের বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। বহু কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বের হলো আইরিনের আসলেই কোনো অ্যাফেয়ার নেই, সে কেবল চুজ করতে পারছিল না বলেই এত কিছু। কিছুদিন আগে একটা ভালো প্রপোজাল আসে, আইরিনেরও বেশ পছন্দ হয়, তাই আর দেরি না করে সরাসরি বিয়ের ডেট ফিক্স করে ফেলে দুই পরিবারের মানুষ। ইলহামের আফসোসের শেষ নেই। একটা দারুণ অ্যাডভেঞ্চারিং ঘটনা ঘটতে ঘটতে ঘটল না, এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি হতে পারে। তার বড় ভাইয়ের বিয়ের ব্যাপারে কোনো ব্যাপার নেই। সে যাকে এনেই দাঁড় করাবে, বাবা মা টু শব্দটুকু করবে না। আর বাকি আছে তার ছোট বোন। সে তো আতেল। বইয়ের বাইরে একটা জগৎ আছে, এও ঠিক জানে কিনা সন্দেহ। ইলহামের ইচ্ছে পালিয়ে বিয়ে করবে, কিন্তু তেমন কাউকেই পটানো যাচ্ছে না। মেয়েরা এখন বেশি ম্যাচিওর। কেউই টাকা ছাড়া এক পাও নড়তে নারাজ। বাস্তবতার জ্ঞান শুনতে কারি বা ভালো লাগে, তবুও সে আশায় আছে কিছু একটা তো করবেই। মোহনা সচরাচর বেলকনিতে বসে না। রাতে একলা বসতে তার ভয় লাগে। একাকিত্বের ভয় কিংবা হতাশার ভয়। একা থাকলে জীবনের হিসাব সামনে এসে ধরা দেয়, যেখানে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটাই বেশি।
এত অপ্রাপ্তির ভিড়ে দম বন্ধ হয়ে আসে বলেই যতটা সম্ভব নিজের মুখোমুখি এড়িয়ে চলে। অন্যদিন এই সময়টাতে তার দুচোখে ঘুমের ঢল নেমে আসলেও আজ এক ফোঁটা ঘুম নেই। এমন বাচ্চামো করার বয়স তার নেই, সে ঠিকই জানে। তবুও তো মন ভাঙার প্রভাব তো পড়বেই। তার কিশোরী জীবনের প্রথম প্রেম ছিল হোসেন ভাইয়া, শ্যামবর্ণের মায়াবী চেহারার এক ছেলে। মানুষের মন ভালো করার ম্যাজিক জানতো সে নিশ্চিত। যখনই দেখা হতো চিরচেনা হাসিটা মুখে ঝুলিয়ে বলতো, বুঝলি মোহনা, তোর নামটা তোর সাথে যায় নাই। তোর নাম হওয়া উচিত ছিল রোদ টাইপ কিছু, মানে আলো বুঝায় সেরকম আর কি। নামটা খুব ফ্যাক্ট বুঝলি। হোসেন নামক ছেলেটার প্রতিটি কথাই মোহনার নিকট ছিল মহাজ্ঞানী ভাষণ। অথচ এই হাসি খুশি মানুষরা যে ভেতরে ভেতরে যন্ত্রণায় কাতরে মরেছিল বোঝার সাধ্যই ছিল না তার। যেদিন সে জানতে পারল দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে হেরে যাওয়ার পথিক তার হোসেন ভাইয়া, দৌড়ে গিয়েছিল হাসপাতালে এক পলক দেখতে। হাসপাতালের মতো বিদঘুটে জায়গাটায় সেদিন হোসেন ভাইয়া হাসিমুখে বলেছিল, বুঝলি মোহনা, জীবনটা খুব সুন্দর। যারা পায় তারা এর মর্ম বোঝে না, আর যারা মর্ম বোঝে তারা বেশি দিন উপভোগ করার সুযোগ পায় না। তাই সব সময় জীবনটা এনজয় করবি, হাসিমুখে লড়াই করবি। হ্যাঁ মোহনা তো লড়াই করছে। ক্লান্ত পরিশ্রান্ত জীবনটাকে তো ছেড়ে ফেলেনি, এখনো ছুটে যাচ্ছে যতদূর যাওয়া যায়। হাসিমুখেই তো সবটা বয়ে যাচ্ছে দিনের পর দিন। তবুও তো বিষাদের ছায়া পিছু ছাড়ে না। মাঝে মধ্যে ভাবতে ইচ্ছে করে, হোসেন ভাইয়া যদি তার আয়ুটা পেত সে কি পারত তখনও হাসিমুখে থাকতে। হয়তো পারতই। হাসিমুখে যে মরতে পারে তার জন্য কোনো কিছুই অসম্ভব না। আমার জীবনে প্রেম আসেই না পাওয়ার পয়গাম নিয়ে। এত বছর পর যাকে মনে ধরল সে অন্য কারো। এই জীবনে কিছুই কি একান্তই আমার হবে না। আপু, বিকেলে তোর স্টুডেন্টের মা এসেছিল। মাইশার আম্মু। কেন? রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। মাইশার ভাইটাই আছে নাকি? সবসময় ফান করিস না তো, বিরক্ত লাগে। তোর ঔষধ শেষ হয়েছে? শেষ হবার 2 দিন আগে অন্তত জানাইস। ঔষধের কথা ছাড়ো আপু। শুনো, ওই মহিলা অনেক প্রশ্ন করছিল যেন, একদম ডিটেলসে সব জিজ্ঞাসা করছিল। এটা এদের পারিবারিক অভ্যাস। প্রথম দিন ওর ভাইও সেম কাহিনী করেছে। তুমি বুঝতেছ না। আই থিঙ্ক ওদের তোমাকে খুব পছন্দ, বিয়ের প্রপোজাল দিতে পারে। দিলেও কি? আমি এখন বিয়ে শাদিতে নাই। মা কিন্তু অমত করবে না। অলরেডি মামাকে ফোন করে এই বিষয়ে কথা বলেছে। তাদের ইচ্ছে ভালো সম্বন্ধ পেলেই তোমার বিয়ে দিয়ে দিবে। তারপর তোরা মামার ঘাড়ে গিয়ে উঠবি। চিকিৎসা আর করা লাগবে না, এমনি মরে পড়ে থাকবি। আমাদের কথা ভেবে তুই কেন বয়স পার করবি? পিহু একদম চুপ। এই বিষয়ে কথা বলা আমি পছন্দ করি না, সেটা তুই ভালো করেই জানিস। কথা থাপ্পড় খাইস না। তুমি রাজপুত্তুর পছন্দ করো আপু। আমাদের জীবনে তেমন কেউ আসবে না। তাই উচ্চাকাঙ্ক্ষা না রেখে যে আসে তাকে বরণ করে নেওয়াটাই বেটার। এই তোর ধারণা আমার প্রতি। আমি রাজপুত্তুরের স্বপ্ন দেখি। পিহু চুপ করে মেঝেতে তাকিয়ে রইল। তোমার বোনের বিয়ে হচ্ছে তো আমি কি করতে পারি? আমাদের অফিসিয়ালি কিছু তো হয়নি। আমি এখন কি পরিচয় বিয়ে অ্যাটেন্ড করব? দেখো, তুমি চাইলে আমি অ্যানাউন্স করতে পারি। তাছাড়া আমার গেস্ট হিসেবে অ্যাটেন্ড করতেই পারো, এভাবে ওভাররিয়েক্ট করছো কেন? আজ নয় কাল সবার সঙ্গে মিট করাতে তো হবেই, তাই না? দেখো রায়ান, আমি তোমার ফ্যামিলির সাথে এখনই মিট করতে চাইছি না। প্লিজ ফোর্স করো না। একটা সত্যি কথা বলবা ফাইন? তুমি কি আমার সাথে কোন কমিটমেন্টে যেতে চাচ্ছ না? তোমার কি ইচ্ছে নাই আমাদের বিয়ে হোক? সবসময় বিয়ে বিয়ে করো কেন? সব কথা শেষ কথা বিয়েতেই কেন আটকায়? আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে লাইফ লিড করতে চাই। বিয়ে করতে চাওয়াটা এখানে অস্বাভাবিক কেন মনে হচ্ছে? দেখো, আমি ফ্রিডম থাকতে পছন্দ করি। বিয়ে করলেই সেটা চলে যাবে। তাছাড়া তুমি জানো আমি মিডিয়াতে আছি, এখানে বিয়ে বা অ্যাফেয়ারের গল্প লিক করলে পাবলিক গ্লেজ থাকে না। আমি বাংলাদেশের টপ রেটেড অ্যাক্ট্রেস হতে চাই।
এখনই বিয়ে করে ক্যারিয়ার নষ্ট করতে চায় না। আর তোমার মা তো যেই উনি কখনোই ছেলের বউকে মিডিয়াতে এলাও করবেন না। তুমি তো শুরু থেকেই এটা জানতে, তবে কেন রিলেশনে জড়িয়েছো? আই রিয়েলি লাভ ইউ রায়ান এন্ড আই অলসো লাভ ক্যারিয়ার টু। এখন তুমি বলো আমি কোনটা ছেড়ে কোনটাকে প্রায়োরিটি দিব। ইটস আপ টু ইউ। রায়ানের দিকে চেয়ে ফারিন দীর্ঘশ্বাস ফেলল। রায়ানের মন আজ একটুও ভালো নেই। সবকিছুই আজকাল অসহ্য লাগে, মেজাজ খিটখিট করে। অযথাই যাকে পায় বকে দেয়। একটু আগে একটা স্টাফকে আচ্ছা মতো বকে দিয়েছে। রাগে গা যেন জ্বলছে যাচ্ছে। কিন্তু সে বুঝে পায় না এত রাগার কে আছে। ফারিন বরাবরই স্বাধীনচেতা মেয়ে। সবসময় নিজের ক্যারিয়ারকেই বেশি প্রাধান্য দেয়। রায়ানের ফ্যামিলিতে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেক খারাপ ধারণা আছে। আজ পর্যন্ত কখনোই তাদের বাসায় কেউ বাংলা মুভি দেখেনি। মায়ের ধারণা বাংলাদেশের মুভি মানেই নষ্ট গল্প, তাদের কথাবার্তার ধরন, সাউন্ড সিস্টেম কোনো শালীন পরিবারের সদস্যরা একসঙ্গে দেখতে পারবে না। তার মা একটু বেশি খুঁতখুঁতে বলা চলে। সেই মায়ের সামনে যদি ফারিনকে দাঁড় করায় পরিস্থিতি কতটা জটিল হবে অনুমান করা কঠিন না। তবে ফারিন যদি রাজি থাকতো রায়ান সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দাঁড়াতো নিশ্চিত। কিন্তু তার পাশের মানুষরাই যে নড়বড়ে। তোমাকে আজ একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করাতে হচ্ছে। জানি না কিভাবে নিবে, তবে এটা জানানো আমার কর্তব্য। আঙ্কেল বিহুর অবস্থা কি বেশি খারাপ, ও কি বেশি দিন বাঁচবে না? দেখো, অসুখ যেমন আছে চিকিৎসাও আছে। তবে কথা হচ্ছে তার খরচ এফোর্ড করার সামর্থ্য কার কতখানি। তোমার ফ্যামিলি সম্পর্কে আমি তো সবটাই জানি। এই মুহূর্তে তোমাকে কেমন করে বলি ওকে বাইরের কোথাও নিয়ে যাও। ধারণা দিতে পারবেন কত টাকা লাগতে পারে সব মিলিয়ে? 20-25 লাখ ঘরে রাখো। মোহনা চেয়ারে বসে পড়ল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত টাকা সে কোত্থেকে পাবে? তার কাছে 1 লক্ষ টাকা মানেই বিশাল অ্যামাউন্ট, সেখানে 20-25 লক্ষ কোথায় পাবে? ভেঙে পড়ো না, এখন তো অনেকেই টাকা ডোনেট করে। তুমি সাহায্য চেয়ে দেখো। আমার পরিচিত একজন আছেন, তিনি খুব দয়ালু মানুষ, তার সঙ্গে আলাপ করে দেখবে একবার। মোহনা ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। যেন সে অথই পানিতে হাবুডুবু খাচ্ছে। সাহায্যকারী কেউ নেই। এখনই শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। মরে গেলেও তো হতো, অতি আদরের বোনটাকে মরতে দেখা চেয়ে নিজে মরে যাওয়াটাই তো অনেক সহজ। এত অসহায় করে কেন পাঠাইলা মালিক? তোমার সব রহমত কি বড়লোকদের উপর? তাদের কঠিন অসুখ দিলেই পারো, গরিবের ঘরে কেন এত বড় অসুখ দিলা? বিশাল বড় এক বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রইল মোহনা। বাইরে থেকেই বোঝা যাচ্ছে অনেক টাকা খরচ করে বাড়িটি তৈরি করা হয়েছে। মেইন গেটের কারুকাজ দেখেই অস্বস্তিতে গলা শুকিয়ে আসে। গেট ধরলেই যদি কেউ এসে ধমকে ওঠে। মধ্যবয়স্ক দারোয়ান এসে বলল, কাকে চাই? জি, এটা কি আশরাফ মাহমুদের বাড়ি? তিনি কি আছেন? হ্যাঁ, এটা ওনারই বাড়ি। আপনি একটু উপরে মুখ করে তাকান, সিসি ক্যামেরায় আপনার চেহারাটা উঠুক। তারপর ভেতরে আসেন, আপনার বৃত্তান্ত বলে অপেক্ষা করেন। মোহনা শুকনো মুখে মাস্ক খুলে ক্যামেরার দিকে মুখ করে ভেতরে ঢুকল। তার নাম, ফোন নাম্বার আরো টুকটাক তথ্য দিয়ে চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। বাড়ির এক পাশে লম্বা লন, সবুজ ঘাসের গালিচার মতো। সাদা পাথরের ফাউন্টেনটা যেন এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বিশাল দেহি একটা কুকুর দূরেই বেশ আয়েশ করে বসে আছে। মোহনার কুকুরভীতি না থাকলেও এই কুকুরটা ভাগ্য দেখে হিংসেই হলো। নিশ্চয়ই রোজ মাংস জুটে এর কপালে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর ইন্টারকমে তার ডাক পড়ল। সে ইতস্তত করে বলল, চাচা আপনি আমার সঙ্গে একটু যাবেন? আমি তো কিছুই চিনি না। আরে চিন্তার কিছু নেই, একটু সামনে গেলেই লোক পাবা। সাহেব বড় ভালো মানুষ। যে কাজে আসছো নিশ্চয়ই হয়ে যাবে। আল্লাহ ভরসা। আপনি মিস মোহনা? এদিকটায় আসুন। মোহনা লোকটার পেছনে যেতে লাগলো। খানিকটা পথ যেতেই একটা কাচের ঘরের ভেতর তাকে বসিয়ে লোকটা চলে গেল। কিছুক্ষণ পরে একজন ভদ্রলোক প্রবেশ করলেন। মোহনা দাঁড়িয়ে সালাম দিল।
ভদ্রলোক হেসে বলো, আমি খুবই দুঃখিত, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। দাঁড়িয়ে কেন, বসো। ডক্টর ইরফাজের কাছে আমি তোমার বোনের সম্পর্কে শুনেছি। এইটুকু মেয়ের হার্টের অসুখ ভাবা যায়। অবশ্য এখন অসুখের বাছবিচার নেই, ছোট বড় সবারই হতে পারে। যাই হোক, তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে? থাকলে অ্যাকাউন্ট নাম্বারটা ওকে দাও। তোমার বোনের ট্রিটমেন্ট নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তবে একটা শর্ত আছে। এতক্ষণে গিয়ে মোহনার মন শান্ত হলো। না হয় কেউ একজন তাকে এত সহজে এতগুলো টাকা দিবে, এই ব্যাপারটা সে কিছুতেই হজম করতে পারছিল না। শর্তের কথা বলতেই মনে হলো না এটাই সত্যি ঘটনা, স্বপ্ন নয়। মোহনা গলা ঝেড়ে স্পষ্ট গলায় বলল, কি শর্ত? তার গলা শুনে আশরাফ সাহেব হো হো করে হেসে উঠলেন। এমন আকস্মিক ঘটনায় মোহনা চমকে গেল। এখানে হাসির কি বলেছে বুঝে আসে না তার। ভদ্রলোক হাসতে হাসতে বলল, তোমার গলা শুনে না হেসে পারলাম না, সরি ফর দ্যাট। আল্লাহ আমাকে অর্ধেক সম্পদ দিয়েছে, টাকার হিসাব আমি রাখি না। আমার শান্তির অভাব, সেই শান্তিটা আসে কাউকে নিঃস্বার্থে সাহায্য করলে। আমার শর্ত একটাই, আমি যে তোমাকে সাহায্য করেছি এই কথাটা কখনো মিডিয়াতে বলবে না। ইনফ্যাক্ট এমন কাউকেই বলবে না যে কথাটা প্রচার করতে পারে। তবে হ্যাঁ, যদি কখনো এমন কাউকে পাও যার সাহায্যের প্রয়োজন, আমার কাছে পাঠিয়ে দিও। আমি চেষ্টা করব সাহায্য করতে। যদি কখনো জানতে পারি এই শর্ত ভঙ্গ করেছো, আমার চেয়ে খারাপ কেউ হবে না। মোহনা বুঝে উঠতে পারছে না সামনের লোকটার কথাগুলোর অর্থ কি, এসব কি আসলেই সত্যি। কেউ তাকে এই শর্তে এতগুলো টাকা দিচ্ছে, এটা কোনো শর্ত হলো? মানুষ তো এখন প্রচারণার জন্যই কত কি করে, আর তিনি। এই পৃথিবীতে এখনো এমন মানুষ আছে। কৃতজ্ঞতায় মোহনার চোখ ভিজে আসে। সে বুঝতে পারে না কিভাবে বলবে এই ঋণ সে কখনোই শোধ করতে পারবে না। এই আশরাফ মাহমুদ লোকটা তার কাছে ফেরেশতার চেয়ে কম মনে হচ্ছে না। আল্লাহ বুঝে অবশেষে তার দিকে মুখ তুলে চাইল। আশরাফ সাহেব দেখলেন একটা মেয়ে নীরবে অঝরে কেঁদে যাচ্ছে। মেয়েটাকে দেখে তার বড্ড মায়া হলো। তার বড় মেয়েটা বেঁচে থাকলে বোধহয় ওর বয়সী হতো। এখন তো আর টেনশন নেই তোর, বিয়েটা করতেই পারবি। অমত করার কারণ তো দেখছি না আর। মা, তোমার কাছে বিয়ে ছাড়া আর কোনো টপিক নাই। আগে ওরে ঠিকঠাক সুস্থ হইতে দাও। আর সুস্থ হবার পর এমন তো না ইনকামের পথ খুইলা গেছে। তুই কাউরে ভালোবাসোস আম্মা? মারে ক। আমার কোনো আপত্তি নাই সত্যি। মোহনা কানে ইয়ারফোন গুজে বেরিয়ে গেল। সে তার মাকে কিভাবে বলবে সে একজনকে অসম্ভব ভালোবাসে, কিন্তু সেই মানুষরা তাকে ভালোবাসা দূর ভুলেও ফিরে তাকায় না। এমন কারো কথা বলে লাভ আছে? মিস মোহনা, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এখনকার ছেলেদের মতো স্মার্টলি গুছিয়ে কথা বলতে পারি না। আপনাকে আমার প্রথম দিনই বেশ ভালো লেগেছে। আমি জানি আপনার উপর আপনার পরিবারের দায়িত্ব আছে। একা একা সবটা সামলানো খুব কঠিন বটে। আপনার পাশে একটা শক্ত হাত থাকা খুব জরুরি। আমি আপনার পাশে দাঁড়াতে চাই, আপনাকে জীবনসঙ্গী করতে চাই। আপনার কথা যৌক্তিকতা আছে মানছি, তবে বাস্তবতা অনেকটা ভিন্ন। আপনি কিংবা আপনার পরিবার নিশ্চয়ই এমন কাউকে বউ করে ঘরে তুলবেন না যে জব করবে আর তার ফ্যামিলিকে চালাবে। বিয়ের আগে সবাই বললেও বিয়ের পর বেশিরভাগ বদলে যায়। তখন দেখা যাবে আমার জব নিয়ে আপনাদের ইস্যু হবে, কিংবা আমি যে সবটা আমার সংসারে দিব তা নিয়েও মনোমালিন্য হবে। এসব কিছু যদি নাও হয়, তবে অন্য কিছু না কিছু হবেই। এখন কিছুর দরকার হলে আমি কারো পারমিশন ছাড়াই হুটহাট বেরিয়ে যাচ্ছি, কিংবা গ্যাস বিল, কারেন্টের কার্ড আনতে চলে যাচ্ছি। আমার সংসারে পুরুষ নেই, তাই অনেক কিছুই আমাকে দেখতে হয়। আমি যদি অন্য একটা পরিবারে যাই, তবে এসব তো করতে পারবো না। সেই পরিবারের কিছু কমন এক্সপেকটেশন থাকবে আমাকে ঘিরে, সেগুলি যদি আমি ঠিকঠাক পূরণ করতে না পারি, সংসারে অশান্তি লেগেই থাকবে। তার চেয়ে বরং এভাবেই চলতে থাকুক। বুঝলাম আপনার কথা। তাই বলে কি কখনোই বিয়ে করবেন না? এভাবে আজীবন কুমারী থাকবেন? কুমারী থাকবো তা বললাম কবে? কিছুটা সামলে উঠি, আমি না থাকলেও যেন আমার পরিবার চলতে পারে, সেই অবস্থায় দাঁড়াই। তারপর নিশ্চয়ই বিয়ে করব।
মিস মোহনা, আপনি ছাড়াও কিন্তু আপনার পরিবার চলতে পারবে। এই পৃথিবীতে কেউ কারো উপর নির্ভরশীল না। রিক দাদা আল্লাহ, তাই না? রিক দাদা আল্লাহ, তবে তাই বলে তো ঘরে বসে থাকা যায় না। রিক অনুসন্ধান করতে হয়। আমি না থাকলে আমার মা কিংবা ছোট বোনকে অনুসন্ধান করতে হবে। তবে যতদিন আমি বেঁচে আছি আমিই করি। আপনার সঙ্গে যুক্তিতর্কে আমি পারবো না। আপনি সময় নিয়ে ভাবুন, তারপর আমাকে জানান। আমি আপনার জবাবের অপেক্ষায় থাকব। মোহনার খানিকটা বিরক্তই লাগলো। না বলার পরও আবার কিসের সময় দিচ্ছে লোকটা? তার কি ধারণা মোহনার সিদ্ধান্ত বদলাবে? মানুষ ভাবে কি নিজেকে? অবশ্য তার মা যা শুরু করেছে তাতেই সাহস পেয়েছে আলাদা কথা বলতে আসার। আজ মাকে কড়া করে কিছু কথা বলতেই হবে। নানান ছলছুতো শেষে অবশেষে ফারিন আজ বলেই দিল এই রিলেশনটা সে আর কন্টিনিউ করতে চাইছে না। রায়ানের বিয়ে নিয়ে ঘ্যানঘ্যানানি তার আর সহ্য হচ্ছে না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সে। এতদিন নরম করে বুঝিয়েও যখন কাজ হয়নি, তাই ঝাঁঝালো গলায় সাফ সাফ জানিয়ে দিল সেই সব প্যারায় আর নেই। তাছাড়া সে সবে লাইমলাইটে এসেছে, 2-3টা বিগ প্রজেক্টের সিনেমার হিরোইন হিসেবে সাইন করেছে, এখনই বিয়ে করা মানে সব বরবাদ। রায়ান ছেলেটা দেখতে শুনতে যথেষ্ট ভালো হলেও ও নেচারটা সত্যিই ব্যাকডেটেড। না হয় এত আর্লি কেউ বিয়ে করতে মরিয়া হয়। অন্য সময় হলে রায়ান অনেক রিকোয়েস্ট করত কিংবা ফারিনের সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করত, কিন্তু আজ সে কিছুই করল না। ফারিন এখন আকাশের নক্ষত্র হয়ে গেছে। তাকে বেঁধে রাখার সাধ্য কি তার আছে? গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে অসীমের দৃষ্টি রেখে ভাবনা জগতের তলদেশে হারিয়ে গেল রায়ান। সেই প্রথম প্রপোজ করা থেকে শুরু করে ফারিনের সাথে কাটানো সোনালী মুহূর্তগুলো চোখের সামনে এক এক করে ভাসতে লাগলো। শহরের বেশ কিছু বিলবোর্ডে ফারিনের বিজ্ঞাপনের ছবি দেখে বুকের বা পাশটা চিনচিন করত। মনে হতো ঝকঝকে সেই দুনিয়ায় ফারিন ডুবে যাবে না তো? সেই দুনিয়ায় যদি আমাকে বেমানান ভেবে ছুঁড়ে ফেলে। অবশ্য তার ধারণাই ঠিক হলো। ফারিন তাকে ছুঁড়েই ফেলল তো অবশেষে। এই যে শুনছেন। ধ্যান ভাঙতেই তাকিয়ে দেখে সেই মেয়েটা দাঁড়িয়ে। এই মেয়েটার রহস্য বুঝে আসে না তার। সবসময় কোত্থেকে এসে জুড়ে বসে। এমন না আজ পর্যন্ত তার সঙ্গে সে ভালো করে দুটো কথা বলেছে। সবসময় এড়িয়েই যায়, তাও মেয়েটা পিছু ছাড়ে না। কেমন মন্ত্রমুগ্ধ হয়ে সবসময় তাকিয়ে থাকে। একটু কথা বলার জন্য কত কি করে। আপনার কি সবসময় মন খারাপ থাকে? কেমন মনমরা হয়ে দাঁড়িয়ে থাকেন? কি এত টেনশন বলুন তো? বললে কি হবে? সমাধান করতে পারবেন? সমাধান করতে পারবো গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, তবে সাধ্যমতো চেষ্টা করতে পারি। কাউকে ছোট ভাবা ঠিক না, কখন কে কাজে লেগে যায় বলা তো যায় না, তাই নাকি? অবশ্যই তাই। চা খাবেন? আমি স্বপ্ন দেখছি নাকি? 1 বছরে এই প্রথম আপনি আমায় চা খাওয়ার কথা বললেন। চিমটি কেটে দেখি তো। বহু স্বপ্ন না এটা। ড্রামা কুইন হতে তো চাই আপনার কুইন, কিন্তু বানিয়ে দিলেন ড্রামা কুইন। হু, কিছু বললেন? না না, কিছু বলিনি। তা বললেন না তো, কি নিয়ে এত দুশ্চিন্তা? রায়ান ম্লান করে হাসল। মোহনা সেই বিষয়ে আর ঘাটল না। সে যখন বলতে চাইছে না, জোর করে লাভ নেই। এই মোমেন্টটা উপভোগ করাই শ্রেয়। জীবনে আর আছে কি এই স্বল্পমেয়াদী সুন্দর মুহূর্ত ছাড়া? আজাদ সাহেব বেশ উচ্ছ্বাসিত গলায় বললেন, ঘটনা একটা ছিল, তা অনেক আগে থেকেই টের পেয়েছিলাম, কিন্তু সলিড তথ্য আর প্রমাণ ছিল না। আজ সবটাই জোগাড় হয়েছে। ইলহাম জিজ্ঞাসু চোখে বাবার দিকে তাকিয়ে রইল। আজাদ সাহেব তার সামনে নোটবুক খুলে বললেন, তোর মায়ের ধারণা তার বড় ছেলে তার পছন্দে বিয়ে করবে। আমি যখন বলেছি ছেলে মেয়েদের পছন্দ অপছন্দ থাকতেই পারে, সে কেমন তেলেবেগুনে জ্বলেছিল। এবার যখন তার অতি আদরের ছেলে নিজের পছন্দে বিয়ে করতে চাইবে, দেখবো তো কি বলে। তুমি বলতে চাইছো ভাইয়া কারো সঙ্গে কমিটেড? তা আর বলতে। ও মাই গড, বড় কি? কার সঙ্গে যেন কিছু। ও
বললামই তো এতদিন ইনফরমেশন কালেক্ট করতে পারিনি, এখন সব হয়েছে। এবার দেখবি কি করি আমি। তোর মাকে বুঝতেই দিব না এটা ওদের লাভ ম্যারেজ, তারপর বুঝাবো মজা। হা হা হা। তোমার প্ল্যান কি বলো তো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর মেয়েটার নাম কি? কি করে, কোথায় থাকে? মেয়েটার নাম মোহনা। বড়লক্ষ্মী মেয়ে, আমার ছেলের শেখরের চোখ বলতে হয়। হীরা চিনতে ভুল করেনি। আমি চাই তোর মা কোনো ভেজাল করার সুযোগ না পা। একেই আমার বড় বৌমা করে ঘরে তুলবো আমি। ভাইয়াকে বলেছো কিছু? ওকে বলার কি আছে? সে যখন আমাদের থেকে লুকিয়ে রেখেছে, আমিও কিছু বলবো না। ওদের মা বেটাকে সারপ্রাইজ দিব। শোন, তুই কিন্তু কাউকে কিচ্ছু বলবি না। এটা আমাদের মাঝে টপ সিক্রেট থাকবে। ইলহাম হেসে বলল, যথা আজ্ঞা পিতা মহারাজ। জীবনে 25টা বসন্ত কেটে গেছে মোহনার। তার বাবা মারা যাওয়ার 7 বছর পূর্ণ হলো। এই 7টা বছর এই কঠিন পৃথিবীতে টিকে থাকার পথ সহজ ছিল না। আজ যদি তার বাবা বেঁচে থাকতো, এতদিনে সে নিশ্চয়ই কারো ঘরণী হয়ে সংসার সামলাতো, কোল জুড়ে থাকতো তার আদরের সন্তান। বিয়ে নিয়ে তার ফ্যান্টাসি নেই, তা ভুল। সেও একসময় স্বপ্ন দেখতো তার একটা ভরা সংসার হবে। ভাসুর, দেবর, ননদ, শ্বশুর, শাশুড়িকে নিয়ে বড় সংসার। সারাদিন হই হই রই রই ভাব থাকবে। বিকালে চা খেতে বসে আড্ডা, কোথাও যেতে ইচ্ছে হলে দল বেঁধে যাওয়ার জন্য বাইরের কাউকে প্রয়োজন হবে না। আরো কত কি বেনিফিট। আর সবচেয়ে মজার হলো, অনেক মানুষের ভিড়ে বরের সঙ্গে লুকোচুরির প্রেম। হাহা, কত কি ভাবতো সেই মোহনাটা। এখন আর এসব নিয়ে ভাবার ফুরসত হয় না। জীবনটা যে বড্ড কঠিন। নিজের চাচাদের বেইমানি দেখে বুঝে গেছে রক্তের সবাই আপন হয় না। সত্যি বলতে, সে এখন কাউকেই মন থেকে ভরসা করতে পারে না। সে ঠিকই জানে তার ভাবনা জগতে যে সুন্দর একটা কাঠামো আছে, সুন্দর একটা সংসার আছে, তা কখনোই সত্যি হবে না। এই পৃথিবীতে কোনো কিছুই মসৃণ নয়। সম্পর্কে টানাপোড়েন আছে, তিক্ততা আছে, অভাব অনাটন আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বরের ভালোবাসা পাওয়াটা। সেই সৌভাগ্য সবার হয় না। পরিপক্ক মোহনা সবটা বুঝেও রায়ানের ক্ষেত্রে কেমন অবুঝ হয়ে যায়। সে ঠিকই স্বপ্ন বুনে যায় রায়ান তাকে খুব ভালোবাসবে, আদরে আগলে রাখবে, সম্মান করবে, পাশে দাঁড়িয়ে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। সেদিন মাইশার ভাই কত কথা বলল, অথচ একটাবার বলল না, তোমার পরিবার মানেই আমার পরিবার হবে, তাদের দায়িত্ব আমি নেব। কিংবা তাদের নিয়ে তোমায় চিন্তা করতে হবে কেন, আমি তো আছি। মোহনা জানে এমন প্রত্যাশা করা ঠিক না, তবুও তো তার জীবনে এই সান্ত্বনার বাণী আজ পর্যন্ত কেউ আওড়ায়নি। মাঝে মধ্যে মনে হয় কি এমন হয়, মিছেমিছি কেউ একটু সান্ত্বনা দিলে, তার কালো মেঘে ঢাকা জীবনটাতে রোদ্দুর হয়ে কেউ এসে আলোকিত করলে। ইস, বড্ড বেশি চাহিদা তার। একটা কথা বলি মা। বল। তুমি আপুকে কতখানি ভরসা করো? যতখানি করা উচিত ততখানি। এটা কোনো উত্তর হলো? তো আর কিভাবে বলতাম। মা, তুমি কি জানো আমার ট্রিটমেন্টের টাকা কিভাবে ম্যানেজ হয়েছে? না জানার কি আছে। আল্লাহ মানুষ রূপী একজন ফেরেশতা পাঠাইছে। না হয় এখনের যুগে কেউ এত টাকা দান করে? এখনের দিনে মানুষ আরো বেশি দান করে। পার্থক্য সেসব খবর ছড়ায় না। তবে মা, তুমি কিভাবে বিশ্বাস করলে আপুকে? এমনও তো হতে পারে আপু অসৎ উপায়ে টাকা ম্যানেজ করেছে, কিংবা কোনো কিছুর বিনিময়ে। মানে শর্ত সাপেক্ষে। মোর্শেদা বেগম রাগাশ্রিত চেহারা করে তাকালেন ছোট মেয়ের দিকে। ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোর চিন্তা ভাবনা দেখা আমি অবাক হইতাছি। মায়েরা তোর লাইগা দিনরাত এক কইরা খাটছে, কতজনের দুয়ারে গেছে সাহায্যের আশায়, আর তুই কি নাকি সব ভাবতাছস। শোন পিহু, তোর বইন খাইটা খাইতে রাজি আছে, কিন্তু নিজেরে বিলায়া কিছু করার দিকে নাই। যদি থাকতো তাইলে ওরে এত কষ্ট কইরা সংসার চালাইতে হইতো না। পায়ের উপর পা তুইলা বইসা খাইতে পারত। আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া জানাই, আমার গর্বে এমন রত্ন জন্মাইছে। মা, তুমি চেতো কি জন্য? আমি তো কথার কথা বলছি, তোমার মনের খবর জানতে। তুমি ভুল বুঝিও না।
আজ বলছোস বলছোস আমি যাতে আর কোনোদিন এই কথা না শুনি। শোন পিহু, তোর বোনরে কোনোদিন কষ্ট দিবি না। তুই যদি তোর শরীরের চামড়া দিয়াও জুতা বানাই দেশ, তোর বোনের ঋণ শোধ করতে পারবি না মা। বড় বোনের প্রতি কৃতজ্ঞ থাকিস, বেইমানি করিস না কোনোদিন। আমার কাছে ওয়াদা কর কোনোদিন মোহনার মনে কষ্ট দিবি না। উফমা, তুমিও না কি সব যে বলো। আমি জানি তো আমার বোন কি কি করছে, আমি ওরে কোনোদিন কষ্ট দিব না, প্রমিস। তোদের রক্ত খারাপ রে মা। তোর চাচা করে দেখ কেমন কইরা সব ভুইলা গেছে। তোদের ভাবে সংসার সংসার কইরা আজীবন খাইটটা গেছে। ভাইগোর জন্য জান পড়া না ছিল। তোর বড় চাচার আর্থিক অবস্থা ভালো ছিল না, যখন তখন তার সংসারের অর্ধেক খরচ ওর বাপে টানছে। সেই ভাইয়ে তার পরিবারের খোঁজ নেয় না, সম্পত্তির ভাগ দিতে হইব ভাইপা। তুই এমন হইস না মা। বিপদের দিনে যে সাহায্য করে তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবি। মুরব্বীরা বলতো কারো সাহায্য কইরা ভুইলা যায়ও, কিন্তু কারো সাহায্য লইয়া ভুলিও না। মায়ের চোখে পানি দেখে পিহুর মনটাই খারাপ হয়ে গেল। সে মোটেও মোহনাকে খারাপ বোঝাতে কথাগুলো বলেনি। সে আসলে জানতে চেয়েছিল তার মায়ের বিশ্বাস আছে কিনা। কারণ এই পৃথিবীতে একমাত্র মায়ের ভরসাই আসল তাদের জন্য। অন্যরা যা ইচ্ছে বলুক। উজ্জ্বল শ্যামবর্ণের মায়াবী মুখ। চেহারায় আহামরি সৌন্দর্য না থাকলেও তাকে থাকতে বেশ লাগছে। কেমন চক্ষু শীতল করার মতো মোহনীয় মুখ। চোখ দুটোর ঘনপাপড়ি যে কারোরই নজর কাড়বে প্রথমে। এমন মিষ্টি একটা মেয়ের খোঁজ পেলে কি করে। আনমনেই বলে ফেললেন মিসেস রেহানা। আজাদ সাহেব বিজয়ের হাসি হেসে বললেন, পছন্দ হয়েছে। অপছন্দ হবার মতো না, তবে চেহারা দেখলেই তো হবে না। মেয়েটা কেমন, তার পরিবার কেমন, বংশমর্যাদা আছে কিনা, এসব সম্পর্কেও তো জানতে হবে। মেয়েটা সংগ্রামী বলতে পারো। একা হাতে সংসার সামলায়। যেন রেহানা ওকে দেখে আমার বড় আপার কথা মনে পড়ে যায়। তুমি তো জানো আমার বড় আপা কিভাবে আমাদের ভাই বোনদের মানুষ করেছিলেন। মা মারা যাওয়ার পরও আমরা মায়ের অভাব বুঝিনি। বড় আপা আমাদের পুরো সংসারটাকে একা আগলে রেখেছিলেন। বাবা তো ছন্নছাড়া হয়ে গিয়েছিলেন মায়ের শোকে শোকে। কোনোরকম গোটা টাকা দিয়ে দায়িত্ব ঘোষাতেন। আমি এই মেয়েটার মাঝে আবার সেই রূপটাই দেখেছি, যা আমাকে মুগ্ধ করেছে। আমি চাই ও আমাদের সংসারে আসুক। তুমি যখন এমন করে পছন্দ করেছো, আমার আর আপত্তি নেই। রায়ানকে বলে দেখো ও কি বলে। ওর পছন্দ হলে বিয়ের ব্যাপারে আর দেরি করব না। তুমি সরাসরি দেখতে যাবে না? তোমার পছন্দের উপর আমার আস্থা আছে। তবে আমরা সবাই যাব সরাসরি বাগদানের জন্য। আজাদ সাহেবের মনটা ভরে গেল। রায়ানকে যখন বলা হলো তার জন্য মেয়ে পছন্দ করা হয়ে গেছে, খুব শীঘ্রই তাদের বিয়ের কথাবার্তা এগোবে, সে যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারল না। এই দিনটারই ভয় পাচ্ছিল সে। ফারিনের সাথে সব শেষ হবার পর নিজেকে সামলে তোলার সময়টাও পাচ্ছে না, তার উপর বিয়ের কথাবার্তা। এটা তার জন্য মরার উপর ঘায়ের মতোই মনে হচ্ছে। কিন্তু সে বাবা মায়ের সামনে কিছুই বলতে পারল না, যদিও ফারিন থাকলে অন্য বিষয়। মন খারাপের রেশ কাউকে বুঝতে না দিয়ে নীরবে রুমে এসে বসল। ইশরাত ভাইয়ের মুখে দেখে বলল, ভাইয়া তোর পছন্দ না হলে বলে দিবি। সংসার তুই করবি, আমরা না। তাই আমাদের কারোর পছন্দ অপছন্দে তোর কিছু হবে না। তুই আদর্শ সন্তান হতে গিয়ে মনের বিরুদ্ধে কিছু করিস না। রায়ান হেসে বলল, নিজের পছন্দ করা একজনের জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু সে আমার পাশে রইল না। এখন আর নিজের পছন্দের উপর ভরসা নেই আমার। মা বাবা যাকে বলবে তাকেই বিয়ে করব। অন্তত বলতে পারবো নিজের পছন্দে হারিনি আর। ইশরাত কিছু বলল না আর। চুপ করে ভাইয়ের পাশে বসে রইল। অফিস থেকে ফিরে বাসায় কিছু অচেনা মানুষ দেখে ভরকে গেল মোহনা। সেদিন মাকে এত কিছু বলার পর তিনি আবার বিয়ের সম্বন্ধ এনেছেন, ভাবতেই রাগ লাগছে তার। রাগে গজগজ করতে করতে পেছনের দরজা দিয়ে বাসায় ঢুকতেই পিহু বলল, খবরদার আপু, মাকে বকাবকি করবি না। এনাদেরকে মা ডাকেননি। ইনফ্যাক্ট আমাকেও তাদেরকে ডাকিনি। ওনারা নিজেই এসেছেন।
আর ভদ্রলোক আসার পর থেকেই বলছে আমার মোহনা মা কোথায়, সে কি এখনো ফেরেনি, কখন ফিরবে ইত্যাদি। কত কি নিয়ে এসেছে দেখলে তুই অবাক হবি। মা তো আধমরা হয়ে গেছেন তাদের কর্মকাণ্ডে। একদল মানুষ এসে আমার খোঁজ করতেই তোরা তাদের ঘরে বসিয়ে দিলি। আমায় ফোন করলি না কেন? ওনারা কারা, পরিচয়ে কি জানিস কিছু? কেন এসেছেন? আরে হাজব দেখে কি তাদের ডাকাত মনে হচ্ছে তোর? এমন ভদ্র মানুষদের সাথে কে বেয়াদবি করবে বলতো? তাছাড়া মা তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে গেছেন। তোরা আসলেই অদ্ভুত। যা, তোদের ভদ্রতা বজায় রাখো, আমি গিয়ে দেখি এনারাকে। আপু অন্তত ফ্রেশ হয়ে যা। মোহনা কোনো কথা না শুনেই ফুঁসতে ফুঁসতে সামনের রুমে চলে গেল। সবার দৃষ্টি তার দিকে আবদ্ধ। না চাইতেন ভদ্রতার সহিত সবাইকে সালাম দিতেই চোখ পড়ল সামনে বসা ছেলেটার দিকে। মুহূর্তেই তার সব রাগ উবে গেল, বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। একাকে দেখল সে। এই মানুষরা এখানে কেন? কি ঘটছে তার সঙ্গে? রুদ্রমূর্তি ধারণ করে এগিয়ে যাওয়া মানুষটার সারা শব্দ না পাওয়াটা হজম করতে না পেরে পিহু সামনের রুমে উকি দিয়ে দেখে মোহনা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওদিকে ইশরাত উঠে এসে বলল, কেমন আছো মোহনা আপি? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। না মানে আপনারা এখানে? আপনাদের তো চিনি না, আপনারা আসবেন তাও জানি না, মানে কি বলবো কিছুই বুঝতে পারছি না। বোনের এমন মিয়ে যাওয়া বোকা বোকা কথা শুনে পিহু আর হাসি থামাতে পারল না। খিলখিল করে হেসে উঠল। সবার দৃষ্টি গিয়ে পিহুর উপর নিবন্ধ। আজাদ সাহেব হেসে বললেন, মোহনা আসলে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমিই সব ক্লিয়ার করি। আমরা রায়ানের ফ্যামিলির লোক। আমি ওর বাবা আর এরা ওর ভাই বোন আর মা। হুট করে না বলে আসার জন্য দুঃখিত। মোহনা ব্যতিব্যস্ত হয়ে বলল, ওমা ছি ছি, দুঃখিত বলছেন কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আন্টি। আপনারা ভালো আছেন? পিহু, ওনাদেরকে কিছু দেওয়া হয়নি। রেহানা, এত ব্যস্ত হয় না, তোমার মা তো একটার পর একটা দিয়েই যাচ্ছেন, বললাম একটু এসে বসতে। যাই হোক, তুমি অন্তত বসো। পিহু, আন্টি আপনারা একটু বসেন, আপু ফ্রেশ হয়ে আসুক। আসলে অফিস থেকে ফিরেই এখানে এসেছে তাই। রেহানা, হ্যাঁ যাও, সমস্যা নেই। পিহু, তোমার মাকে ডাকো তো। আমরা যে কাজে এসেছি তা নিয়ে কথা বলাই তো হচ্ছে না। রায়ান অতি শোকে পাথর হয়ে বসে রইল। কি ঘটছে কিছুই তার মাথায় ঢুকছে না। মোহনার জন্য তার পরিবারের সবাই এত আগ্রহী কিভাবে হলো সেটা আসলেই রহস্য। ইলহামও দেখি বারবার তার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিচ্ছে। ভাবখানা এমন যে রায়ান তার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। পিহু তার মাকে ডাক দিতেই তিনি বললেন, হ্যাঁ রে পিহু, মোহনা কিছু বলছে। চিনে ওগরে? আমি তো কিছুই বুঝতাছি না। ও তো ভাববো আমি ওগরে আনছি। মা টেনশন নিও না। মনে হইতাছে এবার তোমার বড় মায়ের বিয়া কনফার্ম। তুমি যাও দেখো ওনারা কি কইতে চায়। মোর্শেদা বেগমের মুখে খুশির ঝিলিক দেখা দিল। তিনি আনন্দিত গলায় বললেন, আলহামদুলিল্লাহ। মোহনা ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কি হলো এটা? রায়ান সাহেব হুট করে পরিবার নিয়ে তার বাসায় কেন এসেছে? তাদের ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে বিয়ের আলাপ কি সত্যিই তাই। ওনারা বিয়ের আলাপ নিয়ে এসেছেন। এটা কি আসলেই সত্যি? সে স্বপ্ন দেখছে না তো? যদি স্বপ্ন হয়, এই স্বপ্ন সে আজীবন দেখতে চায়, ঘুম না ভাঙুক, ভোর না হোক। আপু আর কতক্ষণ ওয়াশরুমে থাকবি, তাড়াতাড়ি বের হ। মোহনা বের হয়ে পিহুকে জড়িয়ে ধরল। পিহু, আমি স্বপ্ন দেখছি। উনি এখানে কিভাবে? আমার কেমন বুক ধড়ফড় করছে দেখ। যা ভেবেছিলাম তাই। এই সেই ছেলে, তাই না? তুই তো বলিস নি তোদের মাঝে এত কিছু হয়ে গেছে যে সরাসরি বিয়ের প্রপোজাল। সিরিয়াসলি? ওনারা বিয়ের আলাপ নিয়ে এসেছে? কে বলছে তোকে? আর কার জন্য? আঙ্কেল বলল। ওনারা তোমাকে বলছে আজকে এই আংটি পরিয়ে যাবে। তোকে নাকি তাদের ভীষণ পছন্দ হয়েছে। ছেলে কোনটা বুঝেছিস তো? ওই যে ব্লু শার্ট পরেছিল, এটা তো? হ্যাঁ ওইটাই।
আল্লাহ, আমার সাথে কি হচ্ছে এসব? আমি এত ভালো ভালো ঘটনা হজম করব কিভাবে পিহু? ঈশাপু, সবসময় এভাবে বলিস না তো। চটজলদি ওই সবুজ শাড়িটা পরে ফেলতো। এটা পরলে তোকে অনেক সুন্দর লাগে। মোহনা দুচোখ ভর্তি জল নিয়েও অনবরত হেসেই যাচ্ছে। এত আনন্দ কোথায় রাখবে সে? দেখুন মিস মোহনা, আমি আসলেই জানি না কিভাবে কি বলে শুরু করব। ঘটনাটা এতটাই কাকতালীয় যে আমি নিজেই হতবাক। আমি জানি আপনি আমাকে অনেক দিন ধরেই পছন্দ করেন। আপনার জন্য এই ঘটনাটা অনেক সুখকর বটে। কিন্তু আমি জানি না আমি কিভাবে রিয়েক্ট করব। শুধু এইটুকুই বলবো, আই উইল নিড টাইম। প্লিজ আমাকে কোনো কিছুর জন্য জোর করবেন না। আমার বাবা মায়ের পছন্দে আমি বিয়েতে মতো দিলেও মন থেকে মেনে নিতে সময় লাগবে। আশা করি আপনি বিষয়টি সহজভাবে নেবেন। মোহনা হেসে বলল, আপনার গার্লফ্রেন্ড আছে তাই না? দেখুন, আমি ট্রায়াঙ্গেল প্রেমে থার্ড পারসন হতে ইচ্ছুক নই। আপনার যদি কেউ থাকে তবে এখনই ক্লিয়ার করেন। আর বাবা মায়ের জন্য স্যাক্রিফাইস করতে গিয়ে অন্য একটা মেয়ের জীবন বরবাদ করবেন না। আমি আপনাকে পছন্দ করি কি করি না সেটা ফ্যাক্ট না। আমি অনেক দিন আপনাকে ফলো করি, আপনি বরাবরই আমাকে ইগনোর করেছেন। এখানে কষ্ট পেলেও সেই কষ্টের দায়ভার আপনার ছিল না, কারণ আপনি আমার কেউ না। কিন্তু বিয়ের পর দায়ভার থাকবে। আপনার ছোটখাটো ব্যাপারও আমার জন্য ম্যাটার করবে। তাই আমি বলবো এখনই সব ক্লিয়ার করুন। আপনি এতটা স্ট্রেট ফরওয়ার্ড আমি জানতাম না। আমি অবশ্য কিছুই জানি না আপনার সম্পর্কে। যাই হোক, যেহেতু আপনার সঙ্গে আমার ফ্যামিলি কমিটমেন্ট করতে চাইছে, তাই আপনার জিজ্ঞাসা করার এবং জানার রাইট আছে। আমি একজনকে ভালোবাসতাম, তার সঙ্গে আমার দীর্ঘ 6 বছরের সম্পর্ক। সেই ইন্টার লাইফ থেকেই আমরা একসঙ্গে ছিলাম। সে এখন বাংলাদেশের টপ মডেল। খুব শীঘ্রই তার মুভি লঞ্চ হবে। সেই রূপালী জগতে আমি আসলে টিকে থাকতে পারিনি। কিছুদিন আগেই সে অফিসিয়ালি ব্রেকআপ করেছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি তার ফেরার অপেক্ষা করছি। মোহনা কিছুক্ষণ চুপ থেকে বলল, ফেরার অপেক্ষা করছেন, তার মানে তাকে ফেরানোর প্রচেষ্টা আছে। আপনি এক্সপেক্ট করছেন সে ফিরবে, তাহলে এখনই বিয়ে কেন? এখানে আমাকে না ভেবে অন্য একটা মেয়েকে ভাবুন। তখন কি করতেন? তাকে বিয়ে করে নিতেন পরিবারের পছন্দে। দেন আপনার এক্স ফিরলে ডিভোর্স। আমাকে এমন ভাববেন না মিস মোহনা। আপনার কথার পিঠে তো এমন কথাই আছে রায়ান সাহেব। আমার ফ্যামিলিতে ডিভোর্স বলে কোনো শব্দ নেই। আমি মানছি আমার দোষ আছে, আমি পরিবারকে শক্ত গলায় কিছু বলিনি। আসলে কি বলবো, এমন একজনের কথা কিভাবে বলবো যে আমার জীবনে আছে কি নাই তাও জানি না। 6 বছরের অভ্যাস ভোলা এত সহজ না আসলে। বেশ, তবে আপনাকে কিছু বলতে হবে না, আমি বলে দিচ্ছি, এই বিয়ে হবে না। আপনি আপনার মানুষটার অপেক্ষা করুন। যদি কখনো মনে হয় অভ্যাস ভুলতে পেরেছেন কিংবা আপনি মুভ অন করতে চাইছেন, তখন না হয় আমার কথা মনে করবেন। যদি ইচ্ছে হয় আর কি। আপনি আমায় ভুল বুঝছেন, আমি হয়তো আপনাকে বোঝাতে পারিনি। আমার কথায় হার্ট হবেন না প্লিজ। মোহনা মুচকি হেসে বলল, আপনি হার্ট হবার মতো কিছু বলেননি, বরং আপনাকে ধন্যবাদ, আগেই সবটা বলেছেন। আমি খুব হিংসুটে রায়ান সাহেব। আমি যাকে ভালোবাসি তার মনের সবটুকু অংশে কেবল নিজেকেই দেখতে চাই। সেখানে অন্য কারো বসতি আমার সহ্য হবে না। ভালোবাসার ক্ষেত্রে বোধ হয় প্রতিটা মেয়েই খুব হিংসুটে হয়। আমি আপনার স্বপ্নে বিভোর, এটা সত্যি। আপনাদের প্রপোজালটা আমার জন্য মেঘনা চাইতেন জলের মতোই। আমার বহুদিনের সুপ্ত বাসনার এমন বাস্তব চিত্র দেখবো এ আমি কল্পনাও করিনি। এইটুকু সুখ ক্ষণস্থায়ী হলেও আজীবন ভালো স্মৃতি হয়ে থাকবে। কিন্তু আজ যদি আমি লোভীর মতো আপনাকে চেয়ে বসি, ভবিষ্যতে আপনি ছেড়ে গেলে আমার সেদিনটিকে থাকা সম্ভব হবে না। তাই এখনই সবটা শেষ হওয়াই উত্তম। ভালো থাকবেন। মোহনা দ্রুত গতিতে স্থান ত্যাগ করল। রায়ান একটিবারও দেখল না সবুজ রঙের শাড়িটায় মোহনাকে কেমন প্রকৃতির প্রতিচ্ছবি মনে হয়। কাজল কালো চোখ দুটো কেমন মায় ঘেরা, হাতের কক গাছি গাছের চুড়ি কি দারুণ সুর তুলে ঝনঝনিয়ে ওঠে। অবাধ্য চুলগুলো মৃদু বাতাসে ঢেউ খেলিয়ে যায়। হয়তো খেয়াল করলে নিশ্চিত প্রেমে পড়তো এই পাথররূপী নরম মনের মেয়েটা।
সে তাকে ভালোবেসে কত রাত বালিশ ভিজিয়েছে, প্রার্থনায় চেয়েছে একটা অলৌকিক ঘটনা। তার প্রার্থনা ঠিকই কবুল হয়েছে, কিন্তু অপ্রাপ্তির পয়গাম নিয়ে। কেউ কি জানবে মেয়েটার আজ মন ভেঙে খান খান হয়ে যাবে পেয়েও না পাওয়ার যন্ত্রণায়। কি হলো কিছুই বুঝলাম না। একটু আগে এত আনন্দ হচ্ছিল আর এখন সবটা কেমন বদলে গেল। অসহ্যকর। কাচের গ্লাস প্লেট সব পরিষ্কার করতে করতে খানিকটা চেঁচিয়েই বলছে পিহু। ঘরদোর পরিষ্কার করতেও যেন অসহ্য লাগছে। তাদের জীবনে সুখ আসে কেমন রোদ বৃষ্টির মতো। একটু আগে ভাবছিল বোনের জীবনে দারুণ একটা ভোর এলো বুঝি। সবকিছু কেমন মিরাকেলের মতো ঘটেছে। কিন্তু শেষ মুহূর্তে কি এমন হলো যে আপু বিয়েটাই ক্যান্সেল করে দিল। ওই হারামজাদার সাথে একা কথা বলতে পাঠানোটাই ভুল হয়েছে। যদি জানতো এমন কিছু হবে পিহু জীবনে ওই ভরা মজলিসে সবাইকে ফাঁকি দিয়ে ওই ব্যাটার কথায় মোহনাকে পাঠাতো না। রাগে কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে তার। মোহনা দরজা আটকে বসে আছে, কি হয়েছে জিজ্ঞাসা করায় মুখের উপর দরজা আটকেছে। মোহনা সচরাচর দরজা আটকে বসে না। সে ঘুমানোর সময়ও দরজা লাগায় না কখনো। কিন্তু যেদিন দরজা লাগায় বুঝতে হবে আজ তার মনে অসম্ভব কষ্ট লেগেছে। এই যেমন বাবা যেদিন মারা গেল ঘরভর্তি মানুষের আহাজারি, আর সে দরজা আটকে বসেছিল। বাবাকে যখন নিয়ে যাচ্ছিল শেষবারের মতো মুখ দেখতে কতবার ডাকলো তাকে। সে দরজা খোলা তো দূর, কোনো শব্দটুকু করেনি। পিহু সেদিন বুঝেছিল তার বোন নিজের একান্ত দুঃখগুলো কাউকে দেখায় না। মোহনা গত 1 বছরে লেখা ডায়েরিটাতে আগুন জ্বালিয়ে মনোযোগ দিয়ে দেখছে। তার মনের আবেগঘন লাইনগুলি কলমের কালিতে ফুটে উঠেছিল যে পাতাগুলিতে। তাছাই হচ্ছে একটু একটু করে, কত দ্রুত গতিতে। মোহনা জানে না সে কেন এমন করছে। সব তো শেষ হয়নি, সে চাইলেই অপেক্ষা করতে পারে, সব ঠিক হবে এই প্রত্যাশায় ফের স্বপ্ন বুনতে পারে। কিন্তু তার সিক্সথ সেন্স বলছে এই পথে আর না যেতে। এতদিন সে বেহায়ার মতো কত কি করেছে, সব সময় অবজ্ঞা পেয়েও পিছু ছাড়েনি। এতদিনে যার একটুও মনে জায়গা মেলেনি, এখন মিলবে। বিয়ে করে জোর করে বোঝা চাপিয়ে দিলে হয়তো সম্পর্কের রেশানলে সে বাধ্য হয়ে তাকে মেনে নিত, কিন্তু সেই মেনে নেওয়া কি মোহনা চেয়েছিল? সে তো সবসময় ভেবেছে এমন একজনকে জীবনসঙ্গী করবে যে মোহনাতে মাতোয়ারা থাকবে। তার মনের পড়তে পড়তে কেবল সেই থাকবে। আর রায়ান কিনা অন্য একজনের জন্য মরিয়া হয়ে আছে। সে অপেক্ষা করে তার ফেরার। এমন মানুষের হাত ধরাটা কি আদৌ বুদ্ধিমানের কাজ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সে তো কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিল তার কাঁধে পরিবারের দায়িত্ব আছে। কেমন স্বার্থপরের মতো নাচতে নাচতে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছিল, ভাবতেই নিজে উপর রাগ উঠছে তার। আসলেই তার আবেগী হওয়াটা মানায় না। তার যে এখনো অনেক দূর যাওয়া বাকি। আজাদ সাহেব মুখ ভার করে বসে রইলেন। নিজের বোকামির জন্য আজ এত কিছু হলো ভাবতেই লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। কোথায় ভেবেছিল মা বেটাকে সারপ্রাইজ দিবে, উল্টো সে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। এই মেয়েকে নাকি তার ছেলে চিনেই না ঠিকঠাক, আর সে কিনা ভেবেছে শিট। তবে মেয়েটাকে আসলেই বেশ পছন্দ হয়েছিল তার। যদি ইলহাম বয়সে ছোট না হতো ওর জন্যে হলেও নিয়ে আসতো সে। শীতলকুঠিতে আজ কারোই মন ভালো নেই। ঘুম থেকে উঠে চায়ের পানি বসিয়ে মেইল চেক করা রোজকার রুটিন মোহনার। কত জায়গায় সে রোজ সিভি জমা দেয় হিসেব নেই। একটা ভালো মানের চাকরির জন্য কত জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। কোথাও স্যালারি পোষায় না তো কোথাও রেফারেন্সের অভাব। এখন যেখানে জব করে সেটা মোটামুটি ভালো স্যালারি। এক্সট্রা করে টিউশন করার দরকার পড়ে না, এতেই খেয়ে পড়ে চলে যাচ্ছে। সমস্যা একটাই, তা হলো ম্যানেজারটা সুবিধার না। লোকটার তাকানোতেই কেমন গা ঘিন ঘিন করে। একটা মেইল দেখে মোহনার চোখ আটকে গেল। জেআই গ্রুপ অফ কোম্পানি থেকে ইন্টারভিউর ডেট দেওয়া হয়েছে। এই কোম্পানিতে জব পাওয়া মোহনার বহুদিনের স্বপ্ন। এই কোম্পানিতে স্টাফদের অনেক ফ্যাসিলিটিস দেওয়া হয়। কোম্পানিটার মালিক নাকি অসম্ভব ভালো মানুষ। মোহনার যদি একবার এখানে জব হয় তাদের ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগবে না। ইয়া আল্লাহ, একটু ফিরে তাকাও এবার, যেন টিকে যায় প্লিজ প্লিজ। মিস মোহনা। অচেনা গলায় নিজের নাম শুনে খানিকটা অবাক হয়েই পেছনে তাকালো মোহনা। ছেলেটা দম নিতে নিতে বলল, আপনাকে দেখে বোঝার উপায় নেই এত ফাস্ট হাঁটেন।
আপনাকে ঠিক চিনলাম না। চেনার কথাও না। সেই কবে একটা ডেলিভারি দিয়েছিলাম। একটা ডেলিভারি ম্যানকে মনে রাখা অসম্ভব বটে। মোহনা কিছুক্ষণ ভেবে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেছিলেন যে। আপনি এখনো আমাকে মনে রেখেছেন। ছেলেটা মাথা চুলকে মিনমিন করে বলল, আপনাকে ভোলা সম্ভব হয়নি আর। কিছু বললেন? না না, আসলে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করেছিলাম অনেকবার, কিন্তু আপনি রেসপন্স করেননি, তাই আর যোগাযোগ হয়নি। আমিও আর সাহস করে চেষ্টা করিনি। তবে আপনার খবর ঠিকই রেখেছি। কি বলেন? আমার খবর রাখেন? কিন্তু কেন? না আসলে, আচ্ছা বাদ দিন না, ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি? ভালো আছি। এখন আরো বেশি ভালো আছি। আপনার বোনের অপারেশন সাকসেসফুল হয়েছিল তো? আজকে তো আপনার ইন্টারভিউ আছে, তাই না? মোহনা বিস্মিত চোখে তাকিয়ে বলল, আপনি এত খবর পেলেন কোথায়? ছেলেটা বোকার মতো হেসে বলল, মিস মোহনা, আমি জানি না আমি কি সব বলছি। আপনার সামনে এসে আসলে এমন সব কথা বলছি যা বলা উচিত না। আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এসব মাথায় রাখবেন না। আর শুনুন, আজকে ইন্টারভিউতে টাইমলি অ্যাটেন্ড থাকবেন আর কনফিডেন্টলি রিপ্লাই দিবেন। আমার বিশ্বাস আপনার জবটা হয়ে যাবে। গুড লাক। সি ইউ সুন। ছেলেটা আর এক মুহূর্তও দাঁড়ালো না। মোহনা তাকে পিছু ডাকলো, আরে আপনার নামটা তো বলে যান। ছেলেটার কথাবার্তা অদ্ভুত তো। সে কি করে জানলো বোনের অপারেশনের কথা? আর ইন্টারভিউর কথা তো বাসায় পর্যন্ত কাউকে বলেনি, সে জানলো কিভাবে? মোহনা চটজলদি ফোনের ডাটা অন করে হোয়াটসঅ্যাপ চেক করলো। তলানিতে পড়ে থাকা নাম্বারটা সেভ করতেই তার নাম শো করলো, জুনায়েদ ইসলাম রাফি। ইনবক্স ওপেন করতেই দেখে লাস্ট মেসেজ 8 মাস আগে করেছিল। সে মেসেজ সিন পর্যন্ত করেনি। আহারে ছেলেটা। আচ্ছা, ছেলেটা তাকে মনে রেখেছ কেন? ওই অ্যাক্সিডেন্টের জন্য নাকি অন্য কিছু? সেও কি মোহনার মতোই পাগলামি করছে? সে যেমন রায়ান পিছে ঘুরেছে, খোঁজ খবর রেখেছে, এই রাফি ছেলেটাও কি সেই উদ্দেশ্যে? নানা, বোধ হয় একটু বেশিই ভাবছে সে। এমন হবে কেন? সবাই তো তার মতো পাগল না। উফ, আমার আসলেই আক্কেল জ্ঞান হবে না। হুট করে গিয়ে এত কথা একসঙ্গে বললে কেউ স্বাভাবিকভাবে নিবে? কেন যে সে বোকামিটা করলো? এমনিতে তার এত কথা বলার অভ্যাস নেই, কিন্তু মোহনার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজতে এমন সব কথা বলে বসেছে যা আসলে বলা ঠিক হয়নি। মোহনার বোনের অপারেশনের খবর সে যে কেবল জানে তা না, বরং সেই টাকাটা যে তার বাবাই দিয়েছেন। সেই তো ডাক্তার আঙ্কেলকে বলেছিল মোহনাকে তাদের অ্যাড্রেসটা দিতে। এমনিতেই তার বাবা প্রায় ডোনেট করেন, তাই মোহনার ব্যাপারে বিশেষ জিজ্ঞাসাবাদ করেনি। এইসব গল্প হয়তো মোহনা কোনোদিন জানবে না। অবশ্য জানবে কিভাবে? তার ধ্যান তো রায়ানের দিকেই ছিল। যদি এর বাইরে কোনোদিন খেয়াল করতো, দেখতে পেত তার পেছনেও কেউ একজন ছায়ার মতো ছিল, যে তাকে সব সময় দূর থেকে আগলে রেখেছে, তার সকল খোঁজ খবর রেখেছে। সেদিন যখন রায়ানের ফ্যামিলি তাদের বাসায় গেল, ভয় অস্থির হয়ে পড়েছিল, এই বুঝি মোহনাকে চিরতরে হারিয়ে ফেলল। কিন্তু বিধাতার পজিটিভ সিগন্যাল দেখে আজ খুশিতে দিশেহারা হয়ে মোহনার সামনে দাঁড়াতেই সব এলোমেলো হয়ে গেল। মোহনা কি কখনো জানবে তার জন্য কেউ একজন এমন অস্থির হয়ে থাকে? মোহনা বেশ পরিপাটি হয়ে ইন্টারভিউ দিতে গেল। চারদিকে হাই কম্পিটিটর দেখে হতাশা গ্রাস করলেও মনে মনে নিজেকে হাজারটা অনুপ্রেরণামূলক কথাবার্তা বলে যাচ্ছে। কবি তো বলেছেনই, একবার না পারিলে দেখো শতবার। জীবনে হার জিত আছেই। হয় সে জিতবে, না হয় শিখবে। কোনোটাতেই তো লস নেই। মনকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করতে করতে অবশেষে তার পালা এলো। সে আল্লাহর নাম নিয়ে ঢুকে পড়ল বোর্ড কেবিনে। কলেজ থেকে বের হয়ে বাসের জন্য অপেক্ষা করছিল পিহু। ইলহাম সেই পথেই যাচ্ছিল। ভদ্রতার খাতিরে পিহুকে দেখে বলল, হেই পিহু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমি সবসময় বিন্দাস থাকি। তা বাসার সবাই ভালো তো? জি, সবাই ভালো আছে। আপনার? ভালো আছে।
আসলে ওই দিনের ব্যাপারটা নিয়ে সবাই খুব আপসেট, বিশেষ করে বাবা। আমরা কেউ কল্পনাই করিনি এমন সিন ক্রিয়েট হবে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে এমন অস্বস্তিকর ঘটনা ঘটে গেল। মোহনা আপু খুব কষ্ট পেয়েছে বোধহয়। তিনি ঠিক আছেন তো? আমার আপু অল্পতে ভেঙে পড়ার মতো মেয়ে না। আসলে ও আর 5টা মেয়ের মতো না। অন্যরা যেটা দেখে বুক ভাষায়, আমার আপু সেটা আলবিনের ব্যথার মতোই পাশ এড়িয়ে যায়। তবে হ্যাঁ, আপনাদের বাসায় আসাটা কাকতালীয় হলেও আপুর জন্য এটা অনেক বড় একটা মেরাকেল ছিল। রায়ান ভাইয়া অন্য কাউকে ভালোবাসলেও আপু কিন্তু তাকেই ভালোবেসেছে। এটা জেনে আরো বেশি কষ্ট পেয়েছি যেন। ভাইয়া যদি 10% আগ্রহ দেখাতো, বাবা ঠিকই মোহনা আপুকে ছেলের বউ করে তুলতেন। আমাদের সবারই তাকে বেশ পছন্দ হয়েছে। কিন্তু পিহু তাকে থামিয়ে বলল, শুনুন, 10% আগ্রহ আমার বোন ডিজার্ভ করে না। আমি চাই আমার বোনের জীবনে এমন কেউ আসুক যে তাকে 100% ভালোবাসবে। এখানে কাউকে বাধ্য হয়ে টেনশন দিতে হবে না। আমি মনে করি যাকে ভালোবাসি তার অবহেলা পাওয়ার চেয়ে যে আমাকে ভালোবাসে তাকে পাওয়া উত্তম। বোনকে অনেক ভালোবাসো, তাই না? আমার বোনটাই এমন। ভালো না বেঁচে থাকতে পারি না। শোনো পিহু, তুমি অল্প বয়সে বেশ ম্যাচিওর। তবে কি জানো, মানুষের মন খুব অদ্ভুত। একে ভালোবাসা দিয়ে পোষ মানানো যায় না। সে যার উপর আটকে যায় তার অবহেলাতেও আটকেই থাকে। তখন পুরো পৃথিবীর ভালোবাসা পায়ে সামনে এনে দিলেও তার মন খারাপ হবে এই ভেবে ওই মানুষটাই তো ভালোবাসা দিল না। আমি মন থেকে চাইবো আমার বোন সেই কাঙালটা না হোক। মেয়ে হয়ে সে একজনের পেছনে অন্ধের মতো ঘুরেছে। তার অ্যাটেনশন পেতে কত কি না করেছে। বিনিময়ে কি পেল? এখানে আসলে এক্সপেকটেশন রাখাই ভুল ছিল। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তুমিও ভালো থেকো। আর শোনো, আমরা সত্যিই খুব সরি এই ইনসিডেন্টটার জন্য। পিহু আর কথা বাড়ালো না, ঝটপট বাসে উঠে গেল। ইলহাম মন খারাপ করে বলল, ভাইয়া কেন যে এখানে রাজি হলো না? তুই আসলেই বেশি জিদ্দি। নিজের ইচ্ছে মতো জীবনযাপন করছিস। যখন যা চেয়েছিস তাই করেছিস, কারো কথা তোয়াক্কাই করিসনি। তাই বলে ক্যারিয়ার নিয়েও এমন হেরফের করবি? হাই কোয়ালিফিকেশন নিয়ে কেউ এমন মস্করা করে? বলেছিলাম ফ্যামিলি বিজনেস জয়েন করলি না। নিজের ইচ্ছাতে ডেলিভারি ম্যান হয়ে ঘুরলি। ভাবলাম কিছুদিনের যোগ ঠিক কেটে যাবে। কিন্তু তুই তো নাছোড়বান্দা, এটা ছাড়ার নামই নিচ্ছিস না। এমন করলে কিভাবে হয়? নিজেদের বিজনেস না কর, দেশে কি চাকরির অভাব আছে? তোর মতো ছেলে এমন হেলাফেলা করলে মানায় না। এই দিন দেখার জন্য তোকে এত পড়াশোনা করিয়েছিলাম। রাফি পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, ও মাই সুইট আমাজান। এমন রেগে রেগে কথা বলো না তো। দেখো বুকটা কেমন কাঁপছে। তুমি তো জানো আমি তোমার কঠিন কথাবার্তা শুনতে পাই না। সফট হার্টের মানুষ কিনা। একদম নাটক করবি না। তোর এসব কথায় আমার টপিক চেঞ্জ হবে না। আমি চাই আমার ছেলে ভালো জব করুক, দেশ বিদেশে নাম কামাক। এমন ভাউন্ডুলে জীবন কাটানোর মানে কি? এটার কোনো ভবিষ্যৎ আছে? আচ্ছা রাফু, তুই কি বিয়ে শাদী করবি না? মেয়ের বাবা জিজ্ঞাসা করলে কি বলবো, ছেলের স্থায়ী কোনো জব নাই, সে যখন যা পায় তাই করে। এমন বললে কেউ মেয়ে দিবে? তোমাদের দেখে যে কেউ চোখ বন্ধ করে মেয়ে দিবে মা? তবে হ্যাঁ, আমার নরবরে প্রফেশন দেখে ভুলেও দিবে না। এই তো লাইনে এলি। তা করো না কিছু। তোর সাথে সবাই কত নামিদামি কোম্পানিতে ভালো পোস্টে আছে, তুইও ট্রাই কর। আম্মাজান, তুমি তো জানো আমি ধরাবাঁধা জীবন যাপন করতে পারি না। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চোখে বাঁধা লাইফ লিড করা আমার পক্ষে অসম্ভব। তাই আমি ফুড ডেলিভারিতে ইচ্ছে মতো হাওয়া লাগিয়ে ঘুরি। রোজ কত রকম অভিজ্ঞতা অর্জন করি। সবাই টাকার পিছে ছুটলে চলে। তোর সাথে কথায় আমি পারবো না। শুধু শুনে রাখো, এমন চলতে থাকলে আজীবন কুমার থেকে যাবি। ছেলেদের আসল গরিমা থাকে ইনকামে। এই ইনকামে বউয়ের মেকআপ খরচও আসবে না। মা, এই ইনকামে অনেকের সংসার চলে যায়, আর বলছো মেকআপ খরচ।
আমি এমন মেয়েকে বিয়ে করব যে কৃত্রিমতার আড়ালে নিজেকে লুকোবে না, বরং সবসময় স্নিগ্ধ থাকবে, ন্যাচারাল কুইন। মিসেস ফাইজা পুলকিত মুখে বললেন, হ্যাঁ রে রাফু, তোর পছন্দের কেউ আছে নাকি? ভালোবাসিস কাউকে? থাকলে বল, আমরা গিয়ে দেখি। আছে মা, একজন আছে। খুব সাধারণের মাঝে অসাধারণ একটা মেয়ে। আমি রোজ নতুন করে মেয়েটার প্রেমে পড়ি। যেন মা সে জানে না পর্যন্ত আমি তাকে ভালোবাসি। চোখে দেখায় প্রেমে পড়ে মানুষ, এমন গল্প অনেক আছে, কিন্তু কারো ব্যবহার এতটা টানতে পারে আমার জানা ছিল না। এত নম্র মেয়ে আমি খুব দেখেছি। দিন যত গেছে, যত বেশি জেনেছি, তত গভীরভাবে ডুবেছি। আমি জানি না সে আমায় মেনে নিবে কিনা। সত্যি বলতে আমি চাই সে আমার সাধারণ পরিচয়টাই জানুক, অন্য সবার মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে মরিয়া না হোক। ওই তাহলে কারণ, এজন্যই বুঝি আটকে আছিস। শোন বাবা, সবাই সুখ চায়, এটা তো খারাপ না। কেউই আজীবন কষ্ট করতে চায় না। একটা লাক্সারি লাইফ এক্সপেক্ট করাটা খারাপ না শোনা। কেউ যদি ভালো ফ্যামিলিতে মেয়ে দিতে চায়, তাতে আমি দোষের কিছু দেখি না। এটাই তো স্বাভাবিক নিয়ম, তাই না? তুই কিন্তু মন কষ্ট পাস না। নিজেকে সব রকমের পরিস্থিতির জন্য প্রস্তুত রাখিস। রেজাল্ট যাই আসুক। আই লাভ ইউ মা। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। হু, সবই মাখন। রাফি তার মাকে জড়িয়ে ধরে হাসতে লাগলো। যতটা টেনশন হয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিল, ততটা বেড়াও ছিল না। যে মানুষ অনেক ইন্টারভিউ দেয়, তার কিছু থাকুক না থাকুক অভিজ্ঞতা থাকে অনেক। তাই তো এমন হার্ড ইন্টারভিউ খুব সহজেই অ্যান্সার করে এসেছে মোহনা। যদিও এখানে এই আশা রাখে না তাকে অ্যাপয়েন্ট করা হবে, কারণ ইন্টারভিউ ভালো মানেই জব কনফার্ম, এটা এই দেশে বলা যায় না। মামা চাচা ছাড়া কিছুই হয় না। তাই ফুরফুরে মুড়েই ফল দোকানে গেল সে। মায়ের শখ হয়েছে আতা ফল খাওয়ার, সেটাই খুঁজতে এসেছে। তার মায়ের আজুবি সব শখ, যা এই শহরে সহজে পাওয়া যায় না, তাই তার খেতে ইচ্ছে হয়। যে দোকানেই আতা ফল খুঁজছে, সেখানেই তাকে ড্রাগন ফল সাজেস্ট করছে। আরে ভাই, দেশি ফলের সাথে কি আর বিদেশি ফল মিলবে? মা তো অন্তত মানবে না, তাই না? বহু দোকান ঘুরে অবশেষে আতা ফল নিয়ে বাসার দিকে রওনা দিল সে। জীবনটা চলুক তার আপন গতিতে, এখন আর টেনশন নিয়ে লাভ নেই। এই দাঁড়ান দাঁড়ান, দৌড়াতে গিয়ে থেমে গেল রাফি। মোহনা কোমরে হাত দিয়ে রাগি লুক এনে বলল, এদিকে আসেন চটজলদি। অগত্যা রাফি মরে গেছি টাইপ ভাবেন পিছু ফিরে এলো। এই যে মিস্টার, সমস্যা কি? রোজ যখন কষ্ট করে পেছনে পেছনে আসেনি, তাহলে পাশে এসে গল্প করলেই পারেন। আমারও সুবিধা হয় আর আপনারও। মানে? কে বলল আমি আপনার পেছনে আসি? আমি তো এদিকেই। হয়েছে, থাক আর মিথ্যা বলতে হবে না। দেখেন, এই শহরের রাস্তা এতটাও ভালো না। একটা ছেলে পাশে থাকলে অন্তত কেউ টিচ করতে পারবে না, আর গল্প করতে করতে যাওয়া যাবে, বোর লাগবে না। কি বলেন? আসলে আপনি আমাকে ভুল বুঝছেন, ব্যাপারটা এমন না কিন্তু। মোহনা হাঁটতে হাঁটতে বলল, তা আপনি এখনো ফুড ডেলিভারি করেন? হ্যাঁ, পাশাপাশি ছোটখাটো একটা জব নিয়েছি। বাসায় কে কে আছেন? মা বাবা আর ভাই বোন। আপনি কয় নাম্বার? ছোট। ও আচ্ছা, সেজন্যই প্যারা কম। এখন সবার ফিনান্সিয়াল যে অশান্তি, টাকার বরকত নেই, অথচ সবকিছুর দাম আকাশ ছোঁয়া। তা জীবনের লক্ষ্য কি? পুরো পৃথিবী ঘুরে বেড়ানো। তা কতদূর ঘুরলেন? আই মিন, এই পর্যন্ত কয়টা জায়গায় গেছেন? 25টা। ওয়াও, অনেক ঘুরেছেন দেখছি। আপনার কোনটা পছন্দ? সত্যি বলবো, আমার কাছে যদি অর্ধেক টাকা থাকতো, তাহলে আমি কখনোই বাসা থেকে বের হতাম না। এক রাজ্য বই নিয়ে সারা জীবন কাটিয়ে দিতাম। শান্তিতে একটার পর একটা বই পড়বো আর ঘুমাবো। আপনাকে দেখে মনে হয় না আপনি এমন ঘর কোনো ইচ্ছে পুষেন। সব সময় তো বাইরেই কাটান।
মোহনা হেসে বলল, এটা তো প্রয়োজনের খাতিরে। বাবা মারা যাওয়ার আগে আমি কখনোই কাজ ছাড়া বের হইনি। রাস্তাও ঠিকঠাক চিনতাম না। আমার গণ্ডি ছিল স্কুল টু বাসা সর্বোচ্চ বাটালিহির, এইটুকুই। এখন এই শহরের কত কি চিনি। সীমানা বিস্তৃত হয়েছে দিনের পর দিন। জানেন, বাবা সবসময় বলতো ওনার সঙ্গে বের হতে রাস্তাঘাট চিনতে, ব্যাংকের লেনদেন তার সঙ্গে গিয়ে বুঝতে। আমার তো ভাই নেই, তাই বাবা আমাকে সব শেখাতে চাইতেন। কিন্তু আমি এমনই মেয়ে, তখন শপিংটা পর্যন্ত নিজে করিনি। বাবা যদি দেখতো নিশ্চিত বলতো, বাহি না হলে আমার মেয়ে। বলতে বলতে কখন যে চোখ ভিজে এলো টের পেল না মোহনা। কতদিন পর এভাবে কাউকে বাবার গল্প বলছে সে। রাফি পুরোটা সময় নিরবশ্রতা হয়ে রইল। কথার লতায় এমন এক মর্মস্পর্শী জায়গায় চলে আসবে ভাবেনি সে। মোহনা আড়াল করে চোখ মুছে লজ্জায় পড়ে গেল। নিজের এহেন কাণ্ডে নিজেই বিস্মিত। মিস মোহনা উইকেন্ডে ফ্রি থাকবেন? না, সেদিন বাসায় অনেক কাজ থাকে, আর বেশ বেলা করে ঘুম থেকে উঠি বলে সময় কুলায় না। আচ্ছা, কাল আমার আর্লি ছুটি হবে, 4টার দিকে এখানে থাকবেন। রাফি মোহনার কথা শুনে হেসে দিল। কেমন হুকুম করে বলল মেয়েটা। মোহনা হাসতে হাসতে অফিসে ঢুকে গেল। এই দীর্ঘ পথটা অন্য সময় বিরক্তিকর লাগলেও আজ বেশ ভালোই লেগেছে। মনে হচ্ছে পথটা খুব ছোট ছিল। এমনটা কেন হলো? কোনো ছেলের সঙ্গে এভাবে আগে কথা হয়নি বলে নাকি অন্য কিছু? ইদানিং না চাইতেও ইলহামের সাথে রোজ দেখা হয়ে যাচ্ছে পিহুর। কথা না হলেও ভদ্রতার হাসি বিনিময় করেই দুজনেই দেয়াছাড়া হয়। ব্যাপারটা যে কেউ ইচ্ছে করে করছে এমন না। কিছু একটা কানেকশন তো আছেই এমন অযাচিত সাক্ষাতের। আচ্ছা পিহু, বলতো কোন মানুষটা তোর জন্য বেশি পারফেক্ট হবে? একজন যে সব দিকে পারফেক্ট, ভালো ইনকাম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বেশ পরিপাটি, কিন্তু সে তোকে ভালোবাসে না। অপরজন যে কোনো দিকেই পারফেক্ট না, মানে ফিনান্সিয়ালি পজিশন তেমন একটা আহামরি না, আমাদের মতোই বলতে পারিস, কিন্তু তোকে অনেকদিন ধরেই পছন্দ করে, হয়তো ভালোবাসে। এক্ষেত্রে কোনটা চুজ করবি? পিহু কিছুক্ষণ ভেবে বলল, যে ভালোবাসে তাকে চুজ করব। শিওর তুই? অফকোর্স শিওর। দেখ আপু, টাকা পয়সা কোনো ব্যাপারই না, যদি একটা সত্যিকার ভালোবাসার মানুষ পাশে থাকে। তাছাড়া আমি নিজেও জব করতে পারি, প্রয়োজনে দুজনে মিলে সংসার চালাবো। এখানে মানুষটা কেমন, তার নেচার কেমন, সে কতখানি সৎ আর ডেডিকেটেড কিনা, এসবই মুখ্য। এমন অনেক ধনী লোক আছে যারা অর্থের দিকে পারফেক্ট হলেও মনের দিক থেকে একদম জঘন্য। কথার লজিক আছে। আমিও এটাই ভাবছিলাম, পরে মনে হলো আমি ইমোশনালি ভাবছি, প্র্যাকটিক্যালি না। তাই তোকে জিজ্ঞাসা করলাম, ঘটনা কি বলতো? বলবো বলবো, সময় হোক। আমার থেকে লুকানো হচ্ছে। ধুরোর বোকা না, তবে আমাকে একটু সময় দে। জানি তাকে, দেখি মানুষটা কেমন, তারপর তোকে বলবো। অপেক্ষায় রইলাম। তবে আশা করি এবার আর ভুল মানুষকে চুজ করবি না। বেশি সত্যি বলিস না গায়েবিতে। সত্যি বলি বলেই তুই আমার কাছেই আসিস, কারণ অপ্রিয় হলেও মানুষ সত্যিটাকেই পছন্দ করে। তোর পরীক্ষা কবে? দেরি আছে কেন? কতদিন কোথাও বেড়াতে যায় না? ইচ্ছে করছে আমাদের পুকুরঘাটে বসে মুচির ভর্তা খেতে। পলিমলেরা সবাই একসঙ্গে বসে গল্প করতে করতে যেভাবে খেতাম। আপু বাদ দে না, ওই বাড়ি এখন আর আমাদের নেই। ওখানে কার কাছে যাব? জানিস পিহু, আমি ভাবিনি যাদের আপন ভাই বোন ভাবতাম তারাও এভাবে পর হয়ে যাবে। তখন তো সবাই কত আপন ছিল। পলির বিয়েতে প্রতিটা জিনিস মায়ের সঙ্গে পরামর্শ করে কিনেছিল। আমরা না যাওয়া অবধি হলুদ পর্যন্ত দেয়নি। মনে আছে আমার শেষ পরীক্ষা ছিল, আমি পরীক্ষা দিয়ে এসে বাসে উঠেছিলাম। যেতে যেতে প্রায় রাত হয়েছিল। সবাই আমাদের জন্য অনুষ্ঠান শুরু করেনি, অপেক্ষা করছিল। আমাদের অপেক্ষা সাথে করেনি আপু। বাবার 30,000 টাকার জন্য করছিল।
মনে নেই টাকা দিতেই বড় আব্বু বিয়ের বাজার করতে গেছিল। মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই বেশি বুঝিস। আসলেই বেশি বুঝি। আর বুঝি বলেই কাউকেই নিঃস্বার্থ ভাবতে পারি না, একমাত্র তোকে ছাড়া। আমারেও ভাবিস না। আমিও কিন্তু স্বার্থের জন্যই তোকে রাখছি। এই যে এমন জ্ঞানী জ্ঞানী কথা বলে পরামর্শ দেয়, সেজন্য চার্জ দিচ্ছি। হা হা হা। চল তোরে আজকে ফুচকা খাওয়াবো। আপু তুই ভুলে যাচ্ছ, আই হেট ফুচকা। হুড়োর আমার কত শখ ছিল একটা ছোট বোন হবে যারে নিয়ে আমি টক ঝাল খাবো, ফুচকা খাবো, ঘুরবো। আর তুই কেমন? তোর এই কথার জন্য আমি সব সময় এইসব ছাইপাস খাই। চলো যাই খেয়ে আসি তোমার ফুচকা। হে হে, এই না হলো আমার লক্ষ্মী বইন। ধু। জেইআই কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে মোহনার উচ্ছ্বাস ছিল দেখার মতো। অবশেষে তার জীবনে কাঙ্ক্ষিত কিছু একটা মিলল। এই খুশির সংবাদটা মা বোনের পরে বিশেষ একজনকে খুব বলতে ইচ্ছে করছে। আচ্ছা, রায়ানকে বলার ইচ্ছেটা হলো না কেন আর? তবে কি তার মন বদলেছে? মিসেস রেহানা চুপ করে বসে রইলেন। তার সামনে আজাদ সাহেব স্বাভাবিকভাবে চায়ে চুমুক দিচ্ছেন। নীরবতা ভেঙে মিসেস রেহানা বললেন, তোমার বড় ছেলে শেষে কিনা অভিনেত্রীকে বিয়ে করতে যাচ্ছে। ওই নায়িকার সাথে তার নাকি বহু বছরের সম্পর্ক। ও কি জানতো না আমরা সিনেমা জগৎকে কতটা অপছন্দ করি? তোমার ছেলে তো বাচ্চা খোকা না রেহানা, সে সবটাই বুঝে জানে। তারপরও যখন ওর তাকে পছন্দ হয়েছে, আমার কি বলার আছে? কিছু বলার নেই তোমার? অবশ্যই নেই। একটা 30 বছরের উপযুক্ত ছেলেকে আমি কি বলবো? সংসার সে করবে, আমি বা তুমি না। এতদিন যখন মেয়ে দেখছিলাম কিছু বলেনি কেন? তোমার পছন্দের মেয়ের ওখানেও তো কত কাহিনী হলো, তখনও তো বলেনি ওর পছন্দের কেউ আছে। তোমাকে বলেনি রেহানা, তবে আমি জানতাম বিষয়টা। শুধু আমি না, বাসার সবাই জানতো তুমি ছাড়া। তুমি এইসব নিয়ে যেমন রিয়েক্ট করো, কেউই বলার সাহস করেনি। তাছাড়া তোমার ছেলেও তখন দ্বিধায় ছিল। তোমরা সবাই জানতে। হু। বেশ, তো সবাই যখন জানো, সবাই যখন রাজি, এখানে আমি তো কেউ না। আমাকে বলার প্রয়োজন বোধ করেনি কেউ। এখন যার যাকে ইচ্ছে বিয়ে করুক, আমি কিছু বলবো না। অবশ্য বললেও কেউ শুনবে না। এভাবে ভেবো না রেহানা, একটু বুঝতে চেষ্টা করো। সময় পাল্টেছে। ছেলেমেয়েরা বাবা মায়ের পছন্দেই বিয়ে করবে, এই ট্রেডিশন এখন আর নেই। কে বলেছে নেই? আমাদের ফ্যামিলিতে এখন পর্যন্ত কাউকে দেখেছো নিজের পছন্দে বিয়ে করতে? আমার ভাই বোনের একটা ছেলে মেয়েও কি অবাধ্য হয়েছে? সবাই এক না। মানছি এক না, ও পছন্দ করে এনেছে, তাও মানলাম। কিন্তু এমন এক মেয়ে যে কিনা সিনেমা করে, হাজারটা লোকে তাকে দেখে কি সব ড্রেস পরবে, নরপুরুষের সাথে কোমর দুলিয়ে নাচবে, ইটিসপিটিস করবে। তার কার্যকলাপ আমার আত্মীয় স্বজন হতে শুরু করে গ্রামের সবাই টিভিতে দেখবে। আর বলবে, এ তো রেহানার ছেলের বউ। এইসব আমি মেনে নিব ভাবছো? আমার বাপের বাড়ি হাজি বাড়ি বলে প্রসিদ্ধ। আমাদের ফ্যামিলিতে সবাই পহেজগার লোক। মারহাম নন মারহাম কত কঠোরভাবে মানে তুমি তো জানোই। আমি সেই বাড়ির মেয়ে হয়ে এমন খোলামেলা মেয়েকে ঘরে তুলব? অসম্ভব। তিক্ত সত্য কি জানো রেহানা, তোমার ছেলেই কিন্তু মেয়েটাকে প্রথম ভালোবাসার কথা বলেছে। তুমি কঠোরভাবে ইসলাম মেনটেইন করা ফ্যামিলির মেয়ে হলেও আমার ছেলে মেয়ে কোনোটাই সেই ধাঁচের হয়নি। বলতে পারো এ আমাদেরই ব্যর্থতা। অন্যের মেয়েকে দোষ না দিয়ে নিজেরটার দোষ দেখো যদি দোষারোপ করার থাকে। তোমার ছেলে যে অন্য কাউকে বিয়ে করবে না, তার প্রমাণ তো ইতিমধ্যে পেয়েছ। কম মেয়ে দেখনি এই পর্যন্ত কোথাও, কি ওর সম্মতি ছিল? এরপরও কিভাবে আশা রাখো ওর থেকে? রেহানা হুহু করে কেঁদে উঠল। আসলেই তো তার পেটে ধরা সন্তান কিভাবে পারলো এমন মেয়েকে ভালোবাসতে? সে তো জানতোই তার পরিবার কেমন মেয়ে পছন্দ করে। ইশরাত উপন্যাসের বই মেলে রাখলেও ওদিকে তার একটুও মন নেই। বেলকনিতে বসে বাবা মায়ের কথাবার্তা সবটাই শুনেছে সে। সত্যি বলতে ফারিনকে তার একটুও ভালো লাগেনি। মেয়েটা কেমন যেন স্বার্থপর টাইপ।
নিজের পছন্দকে সবসময় প্রায়োরিটি দিলেও রায়ানের জন্য এক বিন্দু ছাড় দেয়নি কখনো। ভাইয়া যখন বলেছিল মডেলিংটা না করে অন্য কিছু করতে, সে কেমন গর্জে উঠেছিল এটা তার প্যাশন বলে বলে। অথচ ভাইয়া, ভালোবাসা আসলেই অদ্ভুত। কেউ কেউ খোলা আকাশে ঘোরার স্বাধীনতা পায়, আর কেউ কারাগারে বদ্ধ জীবনযাপন করে। ঠাকুরগাঁও থেকে ফেরার পরপরই মোহনার সঙ্গে দেখা করতে এলো রাফি। মোহনা তাকে দেখেই হেসে বলল, ভবঘুরে সাহেব ফিরলেন তাহলে? এবার একসঙ্গে অনেক জায়গায় ঘুরেছি, তাই এতদিন লেগেছে। সে তো বুঝতেই পেরেছি, আপনি তো আবার ট্যুরে গেলে নেটওয়ার্কে থাকেন না। যেখানে গেছেন তার মাঝে বিবর থাকেন সম্পূর্ণরূপে। রাফি মাথা চুলকে বলল, এজন্যই গার্লফ্রেন্ড জোটে না। ট্রাই করেছিলেন? হ্যাঁ, একটা মেয়ের সঙ্গে কিছুদিন কথাবার্তা হয়েছিল। আমি তখন সিলেট 2 সপ্তাহের ট্যুরে গেছি। এসে শুনি সে অন্যজনের সঙ্গে রিলেশনে গেছে। আমি জিজ্ঞাসা করতেই বলেছিল যে ছেলে গফের চেয়ে ট্যুর নিয়ে বেশি সিরিয়াস, তার সঙ্গে থাকা অসম্ভব। তার উপর আমি ট্যুরে গেলে একেবারেই বিচ্ছিন্ন থাকি, এটা আসলে কেউই মানতে পারবে না। হা হা হা, আপনি আসলেই খুব অদ্ভুত। তা কেমন ঘুরলেন? বেশ ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ। চলেন কোথাও বসি। আমার পকেট কিন্তু একদম ফাঁকা। কোথাও বসলে আপনাকেই পেমেন্ট করতে হবে। এইটুকু কমন সেন্স আমার আছে মিস্টার। আন্টি আর পিহু ভালো আছে? হ্যাঁ। আপনার বাসার সবাই ভালো? নতুন অফিসে কেমন লাগছে? খারাপ না, তবে সবাই একটু বেশি স্মার্ট, একটু অস্বস্তি হয়। আপনিও কিন্তু খুব স্মার্ট মিস মোহনা। আপনি বাড়িয়ে বলছেন। মোটেই না, আমি কখনোই বাড়িয়ে বলি না। আচ্ছা একটা কথা বলি, আমাদের সম্পর্কটা কি এখনো ফর্মালিটি? কিছু বলার আগে পারমিশন নেওয়ার কি আছে? সেটা ভেবে বলিনি। বলুন কি বলবেন। না থাক, কিছু না। আপনি সব সময় এমন করেন, এটা কিন্তু বিরক্তিকর। সরি। মোহনা ফুচকা খাওয়ায় মন দিল, আর ছেলেটা তাকিয়ে দেখতে লাগলো অল্পতে রেগে লাল হওয়া মেয়েটাকে। আপু, শুনেছিস রায়ান ভাইয়ার বিয়ে এই সোমবার? তো আমি কি করব? তুই অবাক হয় না? না, অবাক হবার কি আছে? সে তো আমার বফ না যে বিয়ে করবে শুনে অবাক হব। তাছাড়া যাকে বিয়ে করতে চেয়েছিলেন তার সঙ্গেই শেষ পর্যন্ত হচ্ছে জেনে ভালো লেগেছে। তুই জানলি কি করে? রায়ান সাহেব দেখা করেছিলেন, ইনভাইটও করলো। ওহ, তোকে নিশ্চয়ই ইলহাম বলেছে। হ্যাঁ। পিহু বিয়ে করবি? মানে কি? মানে কিছু না। তোর যদি কাউকে পছন্দ হয় কিংবা বিয়ে করতে চাস আমাকে বলিস। তুই বিয়ে করবি না আপু? আমি জব বা টিউশন করব, তুই নিশ্চিন্তে বিয়ে করে সংসার কর। তোকে বলেছিলাম না একটা হাদারাম আছে, সে 6 মাসেও বলতে পারে নাই সে যে আমাকে পছন্দ করে। হয়তো সে তোর সাথে নিজের ম্যাচ পাচ্ছে না। মানে তুই এখন ওনার চেয়ে বেটার জব করিস, হয়তো সেজন্য কনফিডেন্স পাচ্ছে না। এক কাজ কর, তুই বরং প্রপোজ কর। আমি একজনকে বলে রিজেক্ট হয়েছি, এবারও যদি হই। দেখা গেল সে আসলে ওরকম কিছু ভাবছে না। দেখ, একটা মানুষ তোকে হুদয় এতদিন ফলো করেনি। সামান্য একটা ফুড ডেলিভারির কাস্টমারকে কেউ মনে রাখে, তারপর তোকে কতদিন নক করছে, তুই বলেছিস তোকে দেখলেই সে নার্ভাস হয়ে যায়। এসব কিন্তু পজিটিভ সিগন্যাল। আর শোন আপু, তুই তো টেস্ট করেছিস আর সেই টেস্টে সে হাই স্কোরে পাশ করেছে। তাই আমার মনে হয় তোর উচিত সরাসরি বলে দেখা। আমি চাইছি উনি বলুক, অন্তত বলতে পারমু কেউ একজন প্রপোজ করছিল। হা 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 হা। তাহলে ওয়েট করতে থাক। হা, আমার ওয়েটিং শেষ হবে না এই জীবনে। আপনাকে একটা গল্প বলি। একটা মেয়ে ছিল যে তার ভাগ্য নিয়ে চরম হতাশ। নিজের মা বোনকে ঠিকঠাক চালাতে না পারার যন্ত্রণায় জর্জরিত থাকতো সবসময়। তার মনে হতো সৃষ্টিকর্তা তার সাথে খুব অন্যায় করছে। তার আপন মানুষদের রূপ বদলানো কিংবা বন্ধুবান্ধবদের বিলাসবহুল জীবন, সব মিলিয়ে তার মনে কষ্টের শেষ ছিল না।
তারপর একদিন এলো এক রাজপুত্র। মেয়েটা তাকে তার জীবনে টার্নিং পয়েন্ট ভাবতে শুরু করলো। এমন কিছু মিরাকেল ঘটলো যে সে ধরেই নিল রাজপুত্রটা তার জন্য লাকি চার্ম। এই বুঝি তার জীবনের সব কালো আধার পেরিয়ে মিষ্টি রোদ্দুর হানা দিল। কিন্তু সে যে মিথ্যা ভ্রমে ছিল তার প্রমাণ হলো প্রায় 1 বছর পর। যাকে সে লাকি চার্ম ভেবে ভেবে মনোযোগের মূলবিন্দু বানিয়ে রেখেছিল, সে আসলে কখনোই সেটা ছিল না। এর পেছনে ছিল অন্য একজনের অবদান। অথচ মেয়েটা আলেয়ার পিছে এতটাই মগ্ন হয়ে ছুটছিল, পেছনে ফিরে দেখার সুযোগ হয়নি। কেউ একজন ঢাল হয়েছিল। মোহনা দম নিল। রাফি বিব্রত চেহারার বসে রইল। মোহনার কথার অর্থ বুঝেও বুঝতে পারছে না যেন। মোহনা ফের বলতে লাগলো, জানেন আমি সব সময় আল্লাহকে দোষ দিয়েছি। আমার সাথে যাই হতো আমি তাকেই দোষ দিতাম। যখন পিহুর অপারেশনের টাকা অদ্ভুতভাবে জোগাড় হলো, আমার মনে হলো আল্লাহর বুঝি একটু কৃপা হলো আমার প্রতি। আমি ভেবেছি এসব আমার মায়ের দোয়া। আমার জীবনটা গুছিয়ে আসা, হঠাৎ করে পছন্দসই ফার্মে জব হওয়া, লাইফ মোটামুটি সেটেল হওয়া, সবকিছুই বুঝে আমার প্রাপ্য ছিল। অনেক কষ্ট করার ফল ভেবেই এতদিন আনন্দিত ছিলাম। কিন্তু আমার ভুল ভেঙেছে মিস্টার জুনায়েদ ইসলাম রাফি। আপনার সাথে যা ঘটেছে তার সবটাই কিন্তু আসলেই আপনার প্রাপ্য মিস মোহনা। মানুষের অবস্থান আজীবন এক থাকে না। তাছাড়া আপনার অসম্ভব ভালো মেধা আর যোগ্যতায় আপনি আজ প্রতিষ্ঠিত। এখানে ভুল তো কিছু দেখছি না। জেআই কোম্পানির চেয়ারম্যান আশরাফ মাহমুদ আপনার বাবা এই সত্যিটা গোপন করেছিলেন কেন? মিস মোহনা, আমি একটু আগেই বলেছি আপনি তাই পেয়েছেন যা আপনার প্রাপ্য। আর আমার পরিবারের বিষয়ে আমি কখনোই ডিটেইলসে কিছু বলিনি। আমি চেয়েছিলাম আপনার সঙ্গে একজন সাধারণ মানুষ হয়ে মিশতে। আমি আসলেই যেমন তেমনটাই দেখাতে চেয়েছি। আমি চাইনি অন্য সবার মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে আপনি আমায় পছন্দ করেন। সত্যি বলতে কি জানেন, আমি ফুড ডেলিভারি করে অনেকজনকে দেখেছি। যেসব মানুষ আমার আসল পরিচয় পেলে সসম্মানে গদগদ করতো, তারাই কিন্তু ঠিকঠাক ভদ্রতাও দেখায়নি। একটু লেট হলেই 2-4টা কথা শোনাতেও কেউ ছাড়েনি। অথচ আপনি ছিলেন আমার অভিজ্ঞতার বাইরের একজন। আপনিই একমাত্র মানুষ যাকে আমি রাগ দেখিয়েছি। আর আপনি কাস্টমার হয়েও মিনিমাম রিয়েক্ট করেননি। এই বিষয়টা আমার জন্য মোটেও সাধারণ ঘটনা ছিল না। আমি আপনার সান্নিধ্য পাওয়ার জন্য বারবার আপনার দ্বারে গেছি। হোয়াটসঅ্যাপে নক করেছি, আপনার সোশ্যাল মিডিয়া খুঁজে বের করেছি, আপনার পেছনে ঘুরেছি। বিশ্বাস করুন, যদি আমি দেখতাম রায়ান সাহেব আপনার প্রতি আগ্রহী, আমি কখনোই আপনার সামনে আসতাম না। আপনি কখনোই জানতে পারতেন না কেউ একজন ছিল। আমি খুব স্বার্থপর মিস মোহনা। রায়ান সাহেবের ব্যাপারটা মিটে যাওয়াকে আমি বোনাস পয়েন্ট ভেবে লুফে নিয়েছি। আপনাকে বহু কষ্টে অন্য কারো জন্য মরিয়া হতে দেখে সহ্য করেছি। দ্বিতীয়বার আর সেটা দেখার সাহস হয়নি বলেই আগে পিছে না ভেবেই আপনার সামনে দাঁড়িয়েছিলাম। আপনি এটা ভাববেন না আপনার জবটা আমার রেফারেন্সে হয়েছে। আপনি নিজের এবিলিটি দিয়েই এটা পেয়েছেন। এখানে আমার নামমাত্র ভূমিকা রয়েছে। এখানে আমার প্রতি দয়া বা করুণা নেই তো। হা হা হা। আপনাকে যখন মনে ধরেছে আমি আপনার নামটা ছাড়া কিছু জানতাম না। আপনার স্ট্রাগলটা জানার বহু আগেই এই মনটা আপনার হয়ে গিয়েছিল। তবে বিশ্বাস করুন, জানার পর করুণা আসেনি, মনে সম্মানটা আরো বেড়েছে। আমার অনুভূতিকে অন্যভাবে জাস্টিফাই করবেন না প্লিজ। শেষটা কি দাঁড়ালো তাহলে? শেষ না, সবে শুরু। আর এর সূচনাটা হলো আমি আপনাকে অসম্ভব ভালোবাসি। আপনার সাথে জীবনের বাকি সব কয়টা বর্ষা কাটাতে চাই। সবাই বসন্ত বলে, আপনি বলছেন বর্ষা। হ্যাঁ, কারণ আপনি আমার জীবনে স্নিগ্ধ বর্ষা হয়েই এসেছেন। আজ বেশ কথা ফুটছে না। এতদিন তো কিছুই বলেননি। কত মাস লেগেছে এইসব বলতে। আপনার সামনে আসলেই সব জট বেঁধে যায়। গুছিয়ে কিছুই ভাবতে পারি না। মুখস্থ করে আসা শব্দমালাও এদিকে ওদিক সরে যায়। আপনাকে মনের কথা বলতে নিলেই জ্বর এসে যায়। দেখুন আমার গা কেমন গরম হয়ে আসছে। রাফির কথা শুনে মোহনা হাসতে লাগলো। রাফি বিড়বিড় করে বলল, আস্তে হাসুন প্লিজ, আজ আমায় মেরে ফেলবেন নাকি?
মোহনা হাসি থামিয়ে বলল, হ্যাঁ আজ আপনার মার্ডারই হবে। ফার্স্ট টার্গেটেই ডিসকিউ। পরিশিষ্ট। আজ পিহু আর ইলহামের বিয়ে। সকাল থেকেই সবাই চরম ব্যস্ত। ওদিকে মোহনার মেয়ে জুয়াইরিয়া একটু পরপর খালামণির সামনে এসে বলছে, খালামণি আমিও বউ সাজবো, বাবাইকে বলো না আমাকেও বিয়ে দিতে। পিহুও নাক টেনে বলল, আগে বড় হয়ে নাও তারপর বিয়ে। জুয়াইরিয়া তার উত্তরে বিশেষ সন্তুষ্ট হলো বলে মনে হলো না। মোহনা ব্যস্ত ভঙ্গিতে রুমে ঢুকে আলমারি খুলতেই রাফি তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, এত ব্যস্ততা তোমার বটার দিকে নজর দেওয়ার ফুরসত নেই। আমি যে সেই কখন থেকে তোমার অপেক্ষায় মরে যাচ্ছি খবরই নেই। ঘরভর্তি লোকজন এখনো তোমার আদিক্ষেতা লাগবে, দেখিস আরো কখন কে এসে যায়। খুব আগেই বোঝা উচিত ছিল একটা রোবটকে বিয়ে করেছি। একটু অনুভূতি নেই। রসকসহীন মেয়ে একটা। মোহনা রাফির গলা জড়িয়ে বলল, তাই বুঝি খুব কষ্ট জনাবের, তাই না? তা মেয়ে দেখবো নাকি তোমার জন্য? পিহু আর ইলহামের সাথে তোমার বিয়েটাও পড়িয়ে দেই। অন্য মেয়ে লাগবে কেন বিবি সাহেবা? আপনি বললে আপনার সঙ্গেই আরেকবার বিয়ে করতে রাজি। বিয়ের পর কিন্তু আবার। কথাটা শেষ করবার আগেই জুয়াইরিয়া দুই হাত কোমরে রেখে বলল, বাবাই তোমাদের না একবার বিয়ে হয়েছে, আবার করবে কেন? এখন খালামণির সাথে আমারও বিয়ে দাও। আমিও সুন্দর করে বউ সাজবো। মেয়ের এমন আবদার শুনে রাফি হাসতে হাসতে তাকে কোলে তুলে বলল, দিব তো আমার মেয়েকে বিয়ে। আগে রাজকুমারকে তো আসতে দাও। মোহনা নাক ফুলিয়ে বলল, হয়েছে পুরো বাপের মতো। এইটুকু মেয়ে বিয়ে বিয়ে করে মাথা খাচ্ছে। জানো তুমি ওই নিয়ে কথাটা কবার বলেছে? রাফি সব দুঃখে হাসতে লাগলো। বাবার হাসি দেখে মেয়েও হাসছে। মোহনা মনে মনে বলল, মাশা আল্লাহ। হ্যালো পিহু, একটু জানালার ধারে আসো তো জলদি। এখন এত মানুষ ঘিরে আছে, আমি কিভাবে আসবো? তুমি আসবা নাকি আমি ভেতরে আসবো? উফ দাঁড়াও, আমি আসছি। পিহু জানালার ধারে দাঁড়াতেই ইলহাম মই দিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, বলেছিলাম চলো পালিয়ে বিয়ে করি, তাহলে আর এত রীতিনীতি পালন করতে হতো না, আর আমার অ্যাডভেঞ্চারিং শখটাও পূরণ হতো। এই কথা বলতে এত কষ্ট করে এলে? উহু। বলতে এসেছি ভালোবাসি পিহু। বলেই হলুদ মাখিয়ে দিল পিহুর গালে। আমার বউয়ের গালে আমি হলুদ মাখাবো না তা কি হয়? সেজন্য এসেছি। এখন শান্তি লাগছে। তুমি আসলেই পাগল। ঘুম তোমার পাগল। সমাপ্ত।